আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন কোশ্চেন সলভের নতুন আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর যে অধ্যায়টার নাম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টার প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব। 2011 সাল থেকে 23 সাল পর্যন্ত যে সকল প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন আমরা এক ক্লাসেই সমাধান করে ফেলবো। দেখো, প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেনটা হচ্ছে, এখানে একটা জটিল যৌগ দেয়া আছে। এই জটিল যৌগে আয়রনের জারণ মান কত সেটা বের করতে বলছে। তাহলে দেখো, এটা আমরা বের করে ফেলি। এটা বের করে কি খুব কঠিন? অবভিয়াসলি না। তাহলে আমি আয়রনের জারণ মান যদি বের করতে যাই, তাহলে বাকিগুলোর জারণ মান জানা লাগবে না? তাহলে চলো বাকিগুলোর কাছ থেকে হেল্প নিয়ে আমি আয়রনের জারণ মানটা বের করে ফেলি। তাহলে এখানে দেখো, আমাদের অ্যামোনিয়াম, এটাকে একটা রেডিকেল যৌগমূলক, এটার চার্জ কত? +1। তাহলে এটা কয়টা আছে? 3টা। তাহলে +1 × 3 কত হইলো? +3। এরপরে সায়ানাইড। সায়ানাইডের জারণ মান আমরা জানি -1, তাই না? এই যে Cn-, তাহলে তার চার্জ কত? -1। কয়টা আছে? 6টা। তাহলে -1 × 6 কত হইলো? -6। তাহলে এখানে আছে +3, এখানে আছে -6। পুরা যৌগের ভিতরে কোনো চার্জ নাই, মানে পুরা যৌগের জারণ মান, মোট জারণ মানটা 0। তাহলে এইটা +3, এটা -6, তাহলে আয়রন অটোমেটিক্যালি কত হবে? +3। তাহলে এই যে দেখো, +3 আর +3 যোগ করলে কত হয়? 6। +6 থেকে আর -6 ক্যালকুলেট করলে আসে 0। তাহলে আমার আয়রনের জারণ মান কত আসলো? +3। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে আমার আনসার, +3। ওকে, পরের কোশ্চেনটাতে যাই আমরা। অ্যালুমিনিয়াম, এখানে দেখো Al2Cl6 ডাই অ্যালুমিনিয়াম হেক্সাক্লোরাইড। এটা কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা কি বলতো? ডাইমার। তাহলে এই ডাইমার অণুতে সমযোজী এবং সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা কয়টা? তো চলো এটা বের করি। এটা স্ট্রাকচারটা দেখলেই তো পারবো আমরা, রাইট? এটা স্ট্রাকচারটা দেখলে পারবো। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তারপর এখানে আরেকটা অ্যালুমিনিয়াম আসবে। এই অ্যালুমিনিয়ামের এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তারপরে এখানে একটা ক্লোরিন, তাই না? তারপরে আমরা এখানে ডাইমার, ডাইমার যে গঠিত হইলো, এরপরে তাদের মধ্যে কিভাবে বেসিক্যালি কাজটা হয়ে থাকে, এই যে এর সাথে এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয় আমরা জানি। আর এই যে এর সাথে হচ্ছে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হয় আমরা জানি। তাহলে এখানে বের করতে বলছে কয়টা সমযোজী বন্ধন আছে, কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। এইখানে অ্যালুমিনিয়াম আর এই ক্লোরিনের সাথে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হয়। এই অ্যালুমিনিয়ামের সাথে এই ক্লোরিন একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হয়। তাহলে সন্নিবেশ সমযোজী হচ্ছে 2টা, তাই না? সন্নিবেশ, সন্নিবেশ সমযোজী কয়টা ভাইয়া? 2টা। এটা হচ্ছে আমরা ইন্টারে পড়েছিলাম, মানে এখন তো তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, এখন তোমরা আরো ভালো করে জানো। তাহলে এখানে হচ্ছে কি? এখানে হচ্ছে বেসিক্যালি ভাইয়া 2টা সন্নিবেশ সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধন কয়টা দেখো, এই ক্লোরিনের সাথে এই অ্যালুমিনিয়ামের একটা সমযোজী বন্ধন, এই ক্লোরিনের সাথে এই অ্যালুমিনিয়ামের একটা সমযোজী বন্ধন, এই ক্লোরিনের সাথে এই অ্যালুমিনিয়ামের একটা সমযোজী বন্ধন। এখানে কয়টা হইলো? 3টা সমযোজী, 3টা। এই অ্যালুমিনিয়ামের সাথে এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন, 3টা সমযোজী বন্ধন। এখানে কয়টা? এই অ্যালুমিনিয়ামের সাথেও এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন, 3টা। তাহলে টোটাল কয়টা সমযোজী বন্ধন হলো? টোটাল 6টা। তাহলে শুধু সমযোজী বন্ধন, শুধু সমযোজী বন্ধন টোটাল কয়টা? এখানে 6টা সমযোজী বন্ধন, টোটাল 6টা। তাহলে সমযোজী বন্ধন টোটাল 6টা আর সন্নিবেশ 2টা। তাহলে 6 and 2 হবে আনসার। 6 and 2 কোথায়? এই যে এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছি? তুমি ডাই অ্যালুমিনিয়াম হেক্সাক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারটা আগে আঁকবা। আঁকার পর তুমি নিজে বুঝতে পারবে এখানে কয়টা সমযোজী বন্ধন এবং কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। নরমালি অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করছে। এখানে একটা অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিনের সাথে মিলে সমযোজী বন্ধন গঠন করলো। তাহলে 3 3 6টা সমযোজী বন্ধন। এরপরে দেখবা কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন। এখানে এই যে ক্লোরিন, ক্লোরিনের সাথে এই অ্যালুমিনিয়ামের, মানে অপর পাশের ক্লোরিনের সাথে এই পাশের অ্যালুমিনিয়ামের একটা সন্নিবেশ সমযোজী বন্ধন, যেখানে এক জোড়া ইলেকট্রন আসতেছে কার থেকে? এই যে ক্লোরিন থেকে। এই এক জোড়া ইলেকট্রনই অ্যালুমিনিয়ামের সাথে কি হচ্ছে? শেয়ার হচ্ছে। আবার এখানেও আমরা দেখছি অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন কি ইলেকট্রন শেয়ার করতেছে, কিন্তু অ্যালুমিনিয়ামের তো কিছু নাই, তো ক্লোরিনে এক জোড়া ইলেকট্রন কি করে? অ্যালুমিনিয়ামের সাথে শেয়ার করে। এটাই তো সন্নিবেশ সমযোজী বন্ধন, রাইট? নরমাল সমযোজী বন্ধনে তুমি একটা ইলেকট্রন দাও, আমি একটা ইলেকট্রন দিই, তারপর দুজন 2টা ইলেকট্রন শেয়ার হয়, রাইট?
তুমি একটা আমার একটা, আর এখানে কি হয় আমি দুইটা দিচ্ছি তুমি একটাও দিচ্ছ না, এই দুইটাই আমরা ভাগাভাগি করে শেয়ার করতেছি। তো এখানে ব্যাপারটা এরকম, যে এখানে একটা সন্নিবেশ সমযোজী, এখানে একটা সন্নিবেশ সমযোজী, তাহলে কয়টা হলো টোটাল? দুইটা সন্নিবেশ সমযোজী, তাহলে 6 and 2 হবে আমার আনসার। ওকে, জাস্ট চিত্রটা আঁকলে আমরা ইজিলি বুঝতে পারি, চিত্রটা তো আমরা অলরেডি পড়ছি, তো চিত্রটা আঁকলে আমরা ইজিলি বুঝতে পারি যে এই অ্যালুমিনিয়ামের সাথে অপর ক্লোরিন সন্নিবেশ সমযোজী বন্ধন করবে, এই ক্লোরিনের সাথে অপর অ্যালুমিনিয়ামের সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হবে। ওকে, পরবর্তী কোশ্চেনটা দিয়ে, নিচের কোন যৌগে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে? তাহলে সব থেকে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন আছে কোথায়, এটা বুঝবা কিভাবে? দেখো, প্রথমত তুমি যদি এখানে খেয়াল করো, এখানে তোমার হাইড্রোজেন বন্ধন কি কি আছে? হাইড্রোজেন বন্ধন আমরা একটা টেকনিক পড়ছিলাম, হাইড্রোজেনের সাথে ফোন টেলিফোন, FON, টেলিফোন তো আমরা যখন লিখি PHON লিখি, তো এটার আরেকটা ভার্সন মনে রাখো, ফোনকে আমরা লিখবো FON দিয়ে, ঠিক আছে? তাহলে এই যে হাইড্রোজেনের সাথে যদি এই ফোন গুলা থাকে তখন কি হয়? হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা? এই যে এক পানি, হাইড্রোজেন ফ্লোরাইড আর হচ্ছে অ্যামোনিয়া, তাহলে হাইড্রোজেন সালফাইডটাকে আগে বাদ দিয়ে দাও। এখন এখানে দেখতে হবে এই যে H2O, তারপরে হচ্ছে তোমার HF, অ্যামোনিয়া, এই তিনটা তো হাইড্রোজেন বন্ধন। এখন এই তিনটার মধ্যে শক্তিশালী কোনটা সেটা বের করতে হবে। তাহলে শক্তিশালী কোনটা? দেখো এখানে তো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, সব জায়গায় হাইড্রোজেন আছে, মানে হাইড্রোজেন ফিক্স। এখন দেখতে হবে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সেখানেই হচ্ছে বেসিক্যালি কি শক্তিশালী বন্ধন গঠিত হবে। তাহলে অক্সিজেনের এই যে এই যৌগ ক্ষেত্রে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3.5। এই যৌগটাতে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4। এই যৌগটাতে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3। তাহলে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতার মান কোথায় পাচ্ছ বলো তো? সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতার মান পাচ্ছি হাইড্রোজেন ফ্লোরাইডে। তাহলে বলতে পারবো যে এটার ভিতরে এই তিনটার তুলনায় সব থেকে শক্তিশালী বন্ধন, সব থেকে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে। তাহলে এখানে আনসার হবে কি? HF, হাইড্রোজেন ফ্লোরাইড। আনসার হবে কি? হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে এখানে কি বলছিল যে নিচের কোন যৌগে সর্বাপেক্ষা মানে সব থেকে বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে? প্রথমে খুঁজতে হবে কোনগুলোতে হাইড্রোজেন বন্ধন আছে। তো হাইড্রোজেনের সাথে FON, এই তিনটার যেকোনো একটা থাকলে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, আমরা জানি। তাহলে হাইড্রোজেন সালফাইড প্রথমেই বাদ। এখন বাকি যে তিনটা আছে, এই যে পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া, এই তিনটার মধ্যে কোনটার হাইড্রোজেন বন্ধন সব থেকে বেশি হবে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে তো হাইড্রোজেন সব জায়গায় আছে, হাইড্রোজেন বাদ। তাহলে কম্পেয়ার করার মতো আছে কি? তিনটা মৌল, একটা অক্সিজেন, একটা ফ্লোরিন আর একটা নাইট্রোজেন। তাহলে এই তিনটার আমি তড়িৎ ঋণাত্মকতার মানগুলা বের করবো। যে অক্সিজেন বের করলাম 3.5, ফ্লোরিন হচ্ছে 4 আর নাইট্রোজেনে আমরা জানি 3। এই তিনটার তুলনায় যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে তারই হাইড্রোজেন বন্ধন কি হবে? শক্তিশালী হবে। তাহলে এটা এখান থেকে মাথায় রাখতে পারো যে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ধন শক্তিশালী হবে যখন তড়িৎ ঋণাত্মকতার মান যার বেশি হবে, ঠিক আছে? যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, অথবা তুমি বলতে পারো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যার বেশি। এই চারটার তুলনায় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কার বেশি? দেখো, পানির হচ্ছে ΔEn, ΔEn মানে কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। এটা কত আসবে? হাইড্রোজেন তো 2.1 আর অক্সিজেন তো 3.5, তাহলে এটা 3.5 থেকে যদি 2.1 বাদ দাও এটা আসবে 1.4। এটা আসবে কত? এটা আসবে হচ্ছে তোমার 4 থেকে যদি 2.1 বাদ দাও তাহলে এটা আসবে 1.9। এটা আসবে কত? এটা আসবে 3 থেকে যদি 2.1 বাদ দাও তাহলে এটা আসবে 0.9। তাহলে কোথায় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান বেশি? যে এখানেই ঘুরে ফিরে ΔEnটা এখানেই বেশি হাইড্রোজেন ফ্লোরাইডে। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেহেতু বেশি এখানে, তাহলে এটার হাইড্রোজেন বন্ধনও কি হবে? শক্তিশালী হবে। শেষ। তো এটা একই যে হাইড্রোজেন বন্ধন শক্তিশালী হবে ডিপেন্ড করে হয় তড়িৎ ঋণাত্মকতার মান যার বেশি অথবা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যার বেশি। শেষ। তড়িৎ ঋণাত্মকতার মান বেশিও হাইড্রোজেন ফ্লোরাইডে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মানও বেশি কোথায়? হাইড্রোজেন ফ্লোরাইডে। তাহলে এটাই আনসার। বুঝতে পারছি আশা করি। পরবর্তী কোশ্চেনটা, নিচের কোন যৌগটি সরল রৈখিক নয়? তাহলে সরল রৈখিক নয় কোনটা হবে? দেখো, কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা পড়ছিলাম, এটা স্ট্রাকচার দেখলেই বোঝা যায় যে এটা বেসিক্যালি সরল রৈখিক, তাই না? এটা আনসার হবে না। আমাকে বলছে সরল রৈখিক নয়, কোনটা না? তাহলে হাইড্রোজেন সালফাইড এটা হবে আমার আনসার, রাইট? হাইড্রোজেন সালফাইড এটা হবে আমার কি আনসার, কারণ হাইড্রোজেন সালফাইডের স্ট্রাকচার দেখলে দেখবো যে এটা 180 ডিগ্রি না, এটা হচ্ছে তোমার হচ্ছে কখনোই এটা 180 ডিগ্রি হবে না, এটা আরো কম হবে, অনেক কম হবে, ঠিক আছে? তো এটা 90+ ডিগ্রি হয়ে থাকে হাইড্রোজেন সালফাইডটা, তাহলে এটা হবে আমার আনসার। কারণ 90+ হলে তো এটার সরলরৈখিক হইলো না, রাইট? এটা 92.1 বা এরকম সামথিং আর কি। তো দ্যাটস ওয়াই এটা আমার কি হবে না? আনসার হবে না। ওকে,
এটা হচ্ছে এটা আমার আনসার হবে, মানে সরলরৈখিক হবে না আর কি। হাইড্রোজেন সালফাইডটা কি হবে না, সরল রৈখিক হবে না। বাকিগুলো সরল রৈখিক। দেখো C2H2, এই যে আবার হচ্ছে অক্সিজেন, স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে সরল রৈখিক। আর হাইড্রোজেন সালফাইডেরটা দেখবা যে কিছুটা এরকম, রাইট? হাইড্রোজেন সালফাইডটা দেখবা কিছুটা এরকম। তাহলে এখানে বোঝাই যাচ্ছে তোমার হচ্ছে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে বন্ধন কোণটা 180 ডিগ্রি হবে না। আর এমনিও তুমি আরেকভাবে বের করতে পারো, কিভাবে আমি বলি। তুমি হচ্ছে এটার সংকরণ বের করবা, এটা সংকরণ পাবা sp, এটারও সংকরণ বের করবা, এটা পাবা sp3, এটার সংকরণ বের করবা, এটাও পাবা sp, কারণ ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড থাকলে আমরা জানি sp সংকরণ। এটারও বের করে দেখবা, এটাও sp আসতেছে। তাহলে আমরা জানি sp সংকরণ হইলে এটা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা সরলরৈখিক, কারণ এটা sp, এটার বন্ধন কোণ 180 ডিগ্রি, এটা সরলরৈখিক। নিচেরটা এটা sp3, তাহলে এটা বন্ধন কোণ 180 হবে না, এটা হবে 90-র উপরে। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি, এটা ভাইয়া বেসিক্যালি তোমার হাইড্রোজেন সালফাইডটা হচ্ছে সরলরৈখিক হবে না, ঠিক আছে? এটা সরল রৈখিক হবে না। পরেরটা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে আমরা জানি sp সংকরণ হয়, এবং এটাই কি হবে 180 ডিগ্রি। তারপরে ও ডাবল বন্ড, এটাও কত আসবে 180 ডিগ্রি, sp সংকরণ। ওকে, তাহলে এটাই হবে আমার আনসার। যারা সংকরণ পড়ছো তারা এটা আসলে বেরও করা লাগবে না, তারা ইজিলি হাইড্রোজেন সালফাইডে ডাক দেবে, কারণ এটা তোমরা পড়ছো H2O পানির সংকরণ, হাইড্রোজেন সালফাইডের সংকরণ বোর্ডের প্রিপারেশন নেওয়ার সময় অলরেডি তুমি পড়ছো, আই গেস তোমার মনে আছে। পরের কোশ্চেনটাতে যাই, গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান? গ্রাফাইটে মনে রাখবা, গ্রাফাইটে হচ্ছে sp2 সংকরণ। আর যদি ডায়মন্ড বলে, ডায়মন্ড যদি বলে তোমাকে, তাহলে ডায়মন্ডটা হবে ভাইয়া কি sp3 সংকরণ। তাহলে এটা গ্রাফাইটের জন্য আনসার হবে কি sp2 হবে কি আমার আনসার। ওকে, sp2টাই হবে আমার ভাইয়া আনসার। পরবর্তী কোশ্চেনটাতে যাই। হ্যাঁ, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা? তাহলে এখানে কার্বন, নাইট্রোজেন, আমি একটু সাজাই, এই যে 6 7 8 9, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আকারে সাজালাম। কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান আমরা জানি হচ্ছে 2.5, নাইট্রোজেনের 3, তড়িৎ ঋণাত্মকতার মানগুলো একটু মুখস্থ রাখা লাগবে। অক্সিজেনের হচ্ছে 3.5, আর ফ্লোরিনের কত, ফ্লোরিনের হচ্ছে 4। তাহলে এটা ক্রমটা কেমন হবে? ক্রমটা হবে তোমার হচ্ছে ফ্লোরিন আগে, এই যে ফ্লোরিন, এই যে এরকম ফ্লোরিন আগে, তারপরে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে কার্বন। যদি তুমি তড়িৎ ঋণাত্মকতার মানটা ধরো পরীক্ষার হলে তুমি ভুলে গেছো, তাও তুমি বের করতে পারবা না? অবশ্যই পারবা। তুমি জানো বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়, বাড়তে থাকে। ডানে আছে ফ্লোরিন, তার বেশি হবে, তারপরে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন। তাহলে এইভাবে আমরা বলতে পারি, তাই না? এই যে ফ্লোরিন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন, এই যে এটা আনসার। ঠিক আছে, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। পরের কোশ্চেনটাতে যাই। সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত? মাথায় রেখো, এখানে ইনফরমেশনটা একটু জানা লাগবে। সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য তুমি ইউজ করবা কেরোসিন, আর হচ্ছে হেক্সেন। ঠিক আছে, যে হেক্সেনটা এখানে দেয়া আছে, হেক্সেন। তাহলে এখানে যেটা দেয়া আছে ওটা হবে আনসার হেক্সেন। ঠিক আছে, সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য আমরা কেরোসিন, হেক্সেন এগুলো ব্যবহার করি। তাহলে এখানে আনসারটা কি হবে, হেক্সেন। অষ্টক সম্প্রসারণে উদাহরণ কোনটা? অষ্টক সম্প্রসারণ মানে কি? মানে হচ্ছে সমযোজী বন্ধন গঠন করার পরে আমি কেন্দ্রীয় পরমাণুতে দেখবো 8টার বেশি ইলেকট্রন। সম্প্রসারণ মানে কি, বৃদ্ধি, মানে 8এর বেশি ইলেকট্রন। তাহলে এটা আনসার হবে, বোঝা যাচ্ছে PCl5। এখানে দেখবে 8এর বেশি, মানে কেন্দ্রীয় পরমাণুতে ফসফরাসের 10টা ইলেকট্রন থাকে। তাহলে এটাই হবে আমার আনসার, অষ্টক সম্প্রসারণ, 8এর বেশি ইলেকট্রন। তো বাকিগুলো তো হবে না। এই যে BeCl2, এটা দেখবে অষ্টক সংকোচন, 8এর কম ইলেকট্রন। BCl3 এটাও অষ্টক সংকোচন, 8এর কম। আর Cl2 এটা হচ্ছে অষ্টক মেনে চলে আর কি, মানে এটা হচ্ছে ক্লোরিন ক্লোরিন দুইটারই কি তোমার হচ্ছে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। পরের কোশ্চেনটা যাই আমরা। হাইড্রোনিয়াম আয়নে কোন ধরনের বন্ধন বিদ্যমান? কোন কোন বন্ধন? হাইড্রোনিয়ামের সংকেতটা জানা লাগবে, এটা হচ্ছে H3O+, এটা হচ্ছে হাইড্রোনিয়ামের কি সংকেত। তাহলে এটা কেমনে তৈরি হয় দেখো, প্রথমে H2O পানিটা তৈরি হয়, এরপরে এটার সাথে আমরা H+ সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে আলটিমেটলি এখানে দেখো কয়টা বন্ধন গঠিত হলো, প্রথমে পানি তৈরি হলো, এটা হচ্ছে সমযোজী বন্ধন, এটা হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী।
পানিটা যখন তৈরি হয় অক্সিজেন এবং হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে পানিটা তৈরি করে, তাহলে এটা সমযোজী বন্ধন তৈরি হলো। এবং এটার সাথে যখন হাইড্রোজেন প্লাস বন্ধন গঠন করে, এখানে কি হয়, এখানে অক্সিজেনের এই যে পানিটা যখন তৈরি হয় এখানে অক্সিজেনের কি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, ওই মুক্ত জোড় ইলেকট্রন হাইড্রোজেনের সাথে কি করে, ইলেকট্রন শেয়ার করে। হাইড্রোজেন না কিন্তু, এটা হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন আয়ন এর সাথে ইলেকট্রন শেয়ার করে, ফলে তৈরি হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। অর্থাৎ এই যে হাইড্রোনিয়াম আয়ন যখন তৈরি হয় তখন এটা কিভাবে তৈরি হয়, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। তাহলে এখানে কোন কোন বন্ধন বিদ্যমান, প্রথমত পানি যখন তৈরি হয় তখন সমযোজী বন্ধন, পানির সাথে যখন H প্লাসটা তোমার হচ্ছে ইনক্লুড থাকে, পানির সাথে যখন H প্লাসটা ইনক্লুড হয় তখন সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে দুইটা বন্ধন, একটা সমযোজী আর একটা সন্নিবেশ। এই যে সমযোজী আর একটা কি সন্নিবেশ বন্ধন। ওকে, কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে? অম্লীয় মানে কি অ্যাসিডিক, আচ্ছা। জলীয় দ্রবণ, আচ্ছা, মানে হচ্ছে এখানে বেসিক্যালি বুঝাইছে কোন, এখানে তো সবগুলো অক্সাইড যুক্ত গেছে, যে সোডিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। এখন কোন অক্সাইডটা বেসিক্যালি জলীয় দ্রবণ মানে পানির সাথে বিক্রিয়া করে তোমাকে অ্যাসিড দিবে, এই যে অম্লীয় মানে কি অ্যাসিডিক। তার মানে এখানে কার্বন ডাই অক্সাইডটাই হবে, কার্বন ডাই অক্সাইডটার সাথে যদি আমরা পানির বিক্রিয়া করি তাহলে আমাকে একটা অ্যাসিড দিবে। কোন অ্যাসিড? কার্বনিক অ্যাসিড, এই যে H2CO3। কার্বন ডাই অক্সাইডটা যদি জলীয় দ্রবণে যায় তাহলে আমি অম্লীয় দ্রবণ পাবো, যেটা কি হাইড্রোজেন কার্বনেট বা কার্বনিক অ্যাসিড। তাহলে আনসার হবে কি কার্বন ডাই অক্সাইড। তারপরে কার্বন মৌল হীরা ও গ্রাফাইটের ভিন্ন রূপ। হ্যাঁ, কার্বন মৌলের মধ্যে হীরা অর্থাৎ ডায়মন্ড এবং গ্রাফাইটের কি দুইটাই কি ভিন্ন রূপ, এবং এই ক্ষেত্রে এদের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়, মানে এখানে চারটা উক্তি দেয়া আছে, এই চারটা উক্তির মধ্যে কোনটা সত্য নয় সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। প্রথমে বলছে উভয়ই কার্বন মৌল দ্বারা গঠিত, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। আমাকে জিজ্ঞেস করছে সত্য নয়, নয়, তাহলে এটা আনসার হবে না। হীরা এবং গ্রাফাইট কার্বন পরমাণুর সংকরণ হলো যথাক্রমে sp3 এবং sp2। হ্যাঁ, ডায়মন্ডের জন্য সংকরণ হয় sp3 আর গ্রাফাইটের জন্য কি sp2, একটু আগেই বলছি। তাহলে এটাও আনসার হবে না, এটা সঠিক তথ্য, আমাকে চাইছে সঠিক নয়। উভয়ের দহন তাপ একই না, ডেফিনেটলি দুইটার দহন তাপ একই হবে না, তাহলে এটা সত্য না, এটাই আনসার হবে, এটা সত্য নয়। কারণ দুইজন হীরা আর গ্রাফাইট দুজনের দহন তাপ মানে তাদের সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে তাদের তাপ শক্তি কি হবে, ভিন্ন হবে। ঠিক আছে, উভয় বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন, এটা সত্য। ঠিক আছে, এটা সত্য, এটা সত্য, কারণ গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কিন্তু ডায়মন্ড বা হীরা বিদ্যুৎ পরিবাহী না। ওকে, তাহলে উভয় দহন তাপ একই, এটা মিথ্যা কথা বলছে, তাহলে এটাই হবে আমার আনসার। জানতেই যে সত্য নয়। পরের কোশ্চেনটা কি বলছে, লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী একটা মৌল আছে, এই মৌলের প্রথম 7টি আয়নীকরণ শক্তি দেয়া আছে। প্রথম 7টা মানে কি, মানে সে 7টা ইলেকট্রন ত্যাগ করছে। প্রথম আয়নীকরণ শক্তি মানে একটা ইলেকট্রন ত্যাগ করা, দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে 2টা ইলেকট্রন ত্যাগ করা, তৃতীয় আয়নীকরণ শক্তি মানে 3টা ইলেকট্রন ত্যাগ করা। তাহলে এইখানে বলছে প্রথম 7টা আয়নীকরণ শক্তি মানে তার 7টা ইলেকট্রন ত্যাগ করার সামর্থ্য আছে। 7টা ইলেকট্রন ত্যাগ করা তার কি কি শক্তি, যে 1310, 3390, এইগুলো হচ্ছে আয়নীকরণ শক্তির মানগুলা দেয়া আছে। এখন বলছে মৌলটির পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রোবিন্যাস কেমন হবে, মানে মৌলটার যোজ্যতা স্তর মানে কি সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা এখানে কেমন হবে সেটা আইডেন্টিফাই করতে বলছে। আর ওই মৌলটা হবে কি লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যবর্তী একটা মৌল। তাইলে আমি আগে দেখি লিথিয়াম এবং সোডিয়াম, না সরি ভুলে বলছে সোডিয়াম, এটা নিয়ন, নিয়নের মধ্যবর্তী কি 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 মৌল আছে, লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। লিথিয়াম এবং নিয়নের মাঝে এমন একটা পরমাণু বা মৌল আছে যার 8টা না 7টা, এই যে 7টা আয়নীকরণ শক্তির কি দেয়া আছে, মান দেয়া আছে, মানে তার 7টা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বা পার্সেন্টেজ পসিবিলিটি আছে আর কি, 7টা ইলেকট্রন ত্যাগ করার পসিবিলিটি আছে 7+। তো এই যে 7টা ইলেকট্রন যদি ত্যাগ করে কি পরিমাণ শক্তি পাবে সেটা এখানে লিখে দেয়া আছে। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে বের করতে হবে কে, এটা হতে পারে বেরিলিয়াম, হতে পারে বোরন, হতে পারে কার্বন, হতে পারে নাইট্রোজেন, হতে পারে অক্সিজেন, হতে পারে ফ্লোরিন। কোনটা হবে এটা আমরা বের করব। প্রথমে ধাপে ধাপে আমরা দিব, হতে পারে বলছে, হবে যে এটা বলি নাই। বেরিলিয়াম, এটা দেখি বেরিলিয়ামের ইলেকট্রন কয়টা বলো তো, 4টা, তাহলে সে যে 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, এটা বাদ। বোরনের কয়টা, বোরনের হচ্ছে 5টা, সে কি 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, বাদ। কার্বন
কার্বনের ইলেকট্রন আছে কয়টা? 6টা। সে কি 7টা ত্যাগ করতে পারবে? পারবে না। বাদ। নাইট্রোজেন, নাইট্রোজেন কি 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে? হ্যাঁ। অক্সিজেন, অক্সিজেন কি 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে? হ্যাঁ। ফ্লোরিন, ফ্লোরিন কি 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে? হ্যাঁ। কেন? নাইট্রোজেনের 7টা ইলেকট্রন আছে, সেই 7টা চাইলে ত্যাগ করতে পারে। অক্সিজেনের 7টা আছে, 8টা ইলেকট্রন আছে, পারমাণবিক সংখ্যা 8, 8টা ইলেকট্রন আছে, সে 7টা ত্যাগ করতে পারে। ফ্লোরিনের 9টা ইলেকট্রন আছে, সে 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখন এই তিনটার মধ্যে যে কোনো একটা আনসার হবে। এখন কোনটা আনসার হবে বুঝবো কিভাবে? এই অপশনগুলোর দিকে তাকায়। আগে এদের ইলেকট্রোবিন্যাসটা করি। নাইট্রোজেনের ইলেকট্রোবিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। এখন আমি দেখি এখানে তো যোজ্যতা স্তর মানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রোবিন্যাস দেয়া আছে, তাহলে দেখি যে 2s2 2p3 আছে কিনা। যদি থাকে এটা আনসার হবে 2s2 2p3, 2s2 2p3, 2s2 2p3, 2s2, এটা ইয়া হবে, শুধু 1 হবে, মাইনাসটা ভুলে দেয়া। 2s2 2p3 নাই, তাহলে এটা বাদ। এখন অক্সিজেন হবে নাহলে ফ্লোরিন হবে। তাহলে অক্সিজেনের ইলেকট্রোবিন্যাস আমরা যদি করি তাহলে এটা হবে 1s2 2s2 2p4, তাই না? তাহলে এখন 2 2 4 4 8, তাহলে এখানে শেষ ইলেকট্রোবিন্যাসটা হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রোবিন্যাস হচ্ছে 2s2 2p4। তাহলে এটা আছে কিনা দেখি, 2s2 2p4, 2s2 2p4, এই যে 2s2 2p4, এই যে এটাই হবে আমার আনসার, এটাই হবে আমার আনসার। তাহলে আমার আনসারটা কি হলো? অক্সিজেন হলো। ফ্লোরিনটা হইতো, কিন্তু ফ্লোরিন তো দেয়া নেই। ফ্লোরিনের জন্য হয়তো 2s2 2p5, এখানে কি কোথাও 2s2 2p5 আছে? নাই। তাহলে ফ্লোরিনেরটা আনসারেই দেয়া নেই, তাহলে আনসারটা কি হবে? অক্সিজেনেরটা 2s2 2p4। ওকে, এইভাবে চিন্তা করে আমাদের ম্যাথটা সলভ করা লাগবে বা কোশ্চেনটা সলভ করা লাগবে। ঠিক আছে? যে বলছে লিথিয়াম এবং নিয়নের মাঝখানে এমন একটা মূল আছে যে 7টা কি আয়নীকরণ শক্তির মান দেয়া আছে, এবং ওই মূলটার যোজ্যতা স্তর মানে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রোবিন্যাসটা কেমন। আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে মূলটা কি। তাহলে 8টা ইলেকট্রন, 7টা আয়নীকরণ শক্তি মানে 7টা ইলেকট্রন ত্যাগ করার সামর্থ্য কার কার? নাইট্রোজেনে, অক্সিজেন, ফ্লোরিনে। তাহলে এখন এদের ইলেকট্রোবিন্যাস করলাম, করে দেখবো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রোবিন্যাসটা কার কার মিলে। নাইট্রোজেনেরটা মিলে নাই, অক্সিজেনেরটা মিলছে, তাহলে আনসার হবে অক্সিজেনেরটা। শেষ। পরবর্তী কোশ্চেনটা, নিম্নের কোন যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? তাহলে কোনটার স্ফুটনাঙ্ক বেশি হবে এটা বের করবো কিভাবে? দেখো এখানে তোমাকে যদি বলে দিই যে এখানে আনসার কিন্তু চোখে তাকালে দেখা যায়। কেমনে? দেখো এইখানে তুমি যদি ভালো করে খেয়াল করো, হাইড্রোজেন বন্ধনগুলো কিন্তু শক্তিশালী হয় এবং তাদের স্ফুটনাঙ্কও বেশি হয়। তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন আছে কার? একজনেরই আছে, অ্যামোনিয়া। তাহলে এটাই হবে আমার আনসার। ঠিক আছে? হাইড্রোজেন বন্ধন শক্তিশালী বন্ধন এবং তাদের স্ফুটনাঙ্কর মান এমনি বেশি হয়। তাহলে এখানে হাইড্রোজেন বন্ধনের জন্য যৌগ আছে শুধুমাত্র একটাই, কে? অ্যামোনিয়া। ঠিক আছে? কে? অ্যামোনিয়া। তাহলে এটাই হবে আমার আনসার। এটা হাইড্রোজেন বন্ধন না, এটাও হাইড্রোজেন বন্ধন না, এটাও হাইড্রোজেন বন্ধন না, এর হাইড্রোজেন বন্ধন কি আছে। তাহলে এর স্ফুটনাঙ্ক কি হবে? এই 4টার তুলনায় সব থেকে বেশি স্ফুটনাঙ্কর মান হবে অ্যামোনিয়া। ঠিক আছে? আবার তুমি আরেকভাবে বের করতে পারতা, তুমি তড়িৎ ঋণাত্মক, ধরো তুমি হাইড্রোজেন বন্ধনটা এখন কনসেপ্টটা তোমার মাথায় নেই, তাহলে কেমনে বের করতা? তুমি এই 4টার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান বের করতা। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান বের করে দেখতা অ্যামোনিয়ারই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান সব থেকে বেশি, তাই অ্যামোনিয়াটাই হবে কি এখানে আনসার। ঠিক আছে? আবারও বলি, সাপোজ তোমার মনে নেই যে এখানে হাইড্রোজেন বন্ধনের কনসেপ্টটা আনা লাগবে, যদি এখানে বুঝাচ্ছে সব জায়গায় হাইড্রোজেন আছে, ধরো তোমার তাও মনে নাই, হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেন দিয়ে যে বন্ধন গঠিত হতে পারে এই কনসেপ্টটা ধরো হুট করে মাথায় নেই, তাহলে তুমি কি করবো ওই মুহূর্তে? ওই মুহূর্তে করবা সবগুলো তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য বের করবা, অর্থাৎ কার্বনের হাইড্রোজেনে বের করবা, নাইট্রোজেনের হাইড্রোজেনে বের করবা, ফসফরাস হাইড্রোজেনে বের করবা, সালফার হাইড্রোজেনে বের করবা। এরপর দেখবা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান কার বেশি, কোন যৌগটার বেশি। যেই যৌগটার বেশি হবে সেটারই স্ফুটনাঙ্কর মান বেশি হবে। তাহলে তুমি করে দেখবা যে অ্যামোনিয়ারই স্ফুটনাঙ্কের মান কি হয়, অ্যামোনিয়ারই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান কি হয়? বেশি হয়, তাই তারই স্ফুটনাঙ্ক কি হবে? সবচেয়ে বেশি হবে। ওকে, অল্টারনেটিভ ওয়ে। পরবর্তী কোশ্চেনটা বলছে ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে কোন ক্রমটা ব্যাসার্ধের অনুযায়ী সঠিক সেটা আমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে ভাইয়া দেখো এখানে কি কি দেয়া আছে, এখানে নিয়ন, সোডিয়াম প্লাস এবং ম্যাগনেসিয়াম 2+, এগুলো কি সব অপশনে দেয়া আছে? হ্যাঁ, সব অপশনে দেয়া আছে। আচ্ছা, তাহলে আমি আগে এগুলো লিখি, নিয়ন, সোডিয়াম প্লাস, তারপরে কি ম্যাগনেসিয়াম 2+। ভাইয়া দেখো এখানে সবগুলোর কিন্তু ইলেকট্রন সংখ্যা সেম, যেমন নিয়নের জন্য ইলেকট্রন কয়টা? এর প্রোটন সংখ্যা 10, তাহলে ইলেকট্রন 10টা হবে। সোডিয়াম প্লাসের জন্য ইলেকট্রন 10টা হবে। ম্যাগনেসিয়াম 2+এর জন্য ইলেকট্রন কয়টা হবে? 10টা। এখন মজার বিষয় হচ্ছে নিয়নের প্রোটন সংখ্যা কি 1, সোডিয়াম প্লাসের প্রোটন সংখ্যা কি 1 হবে? ম্যাগনেসিয়াম 2+এর প্রোটন সংখ্যা 1, অর্থাৎ 3 জনেরই কি প্রোটন সংখ্যা 1 হবে? না,
কারণ ইলেকট্রনের আদান প্রদান হলে সেখানে ইলেকট্রনের চেঞ্জ আসে, প্রোটনের কোনো চেঞ্জ আসে না। নিয়নের তো ইলেকট্রনের আদান প্রদান হয় না, আর নিয়নের পারমাণবিক সংখ্যা যেহেতু 10, তাহলে তার প্রোটনও কত হবে এখানে 10 হবে। সোডিয়াম প্লাসের পারমাণবিক সংখ্যা 11, তাহলে তার প্রোটন এখানে 11, কারণ তার প্রোটনের চেঞ্জ হয় না, তার হয়েছে কিসে ইলেকট্রনের চেঞ্জ, কারণ সে ইলেকট্রন দিয়ে দিছে, প্রোটন তো আর দেয় নাই। ম্যাগনেসিয়ামের প্রোটন কত হবে 12, কারণ তার পারমাণবিক সংখ্যা তো 12। এখন এই সবগুলা, এই যে নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, সবগুলাকে পরস্পরের আইসো ইলেকট্রনিক ডাকতে পারি কি পারি না? পারি, কারণ আইসো শব্দের অর্থ একই বা সেম, ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যা, তাহলে সবগুলা এই তিনটারই যেহেতু ইলেকট্রন সংখ্যা সেম, তাদেরকে আমরা বলবো একে অপরের কি আইসো ইলেকট্রনিক। এখন যখনই তুমি দেখবা সবগুলোর ইলেকট্রন সংখ্যা সেম, তখন তুমি কিভাবে আইডেন্টিফাই করবা কে বড় কে ছোট, বা কার ব্যাসার্ধ বড় কার ব্যাসার্ধ ছোট? দেখো, ইলেকট্রন সংখ্যা যদি সেম হয় তখন তুমি দেখবা যে কার প্রোটন সংখ্যা বেশি। যার প্রোটন সংখ্যা বেশি, অর্থাৎ যারা আইসো ইলেকট্রনিক হবে, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা সেম যদি হয়, সেই ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করব কার প্রোটন বেশি। প্রোটন যদি বেশি হয়, তার মানে মাথায় রাখবা আকর্ষণ বেশি হবে। প্রোটন বেশি হইলে আকর্ষণ কি হবে? বেশি হবে। আর আকর্ষণ বেশি হলে ব্যাসার্ধ বা আকার কি হবে? ছোট হবে, কারণ আকর্ষণ বেশি হইলে আকার কি হয় আমরা জানি ছোট। তাহলে এই তিনটাই আইসো ইলেকট্রনিক, তিনজনের ইলেকট্রন সংখ্যা সেম, এবং প্রোটন সংখ্যা বেশি কার? ম্যাগনেসিয়াম 2 প্লাসে। তাহলে যেহেতু ম্যাগনেসিয়াম 2 প্লাসের প্রোটন বেশি, তাহলে তার আকার হবে ছোট। কেন? কারণ ম্যাগনেসিয়ামের প্রোটন বেশি মানে কি? তার আকর্ষণ বেশি। এই প্রোটনগুলা ইলেকট্রনগুলোকে বেশি আকর্ষণ করবে, ফলে তার আকার কি হবে? ছোট হয়ে যাবে। ফলে ম্যাগনেসিয়াম 2 প্লাস কি এখানে ছোট। তাহলে এই তিনটার তুলনায় ম্যাগনেসিয়াম 2 প্লাস যদি ছোট হয়, সে নিয়ন কি হবে বলতো? বড় হবে, কারণ নিয়নের প্রোটন সংখ্যা কম এই তিনটার তুলনায়। তাহলে এখানে ক্রোমোটা কি হবে? ক্রোমোটা হবে নিয়ন বড়, এরপরে সোডিয়াম প্লাস, এরপরে কি ম্যাগনেসিয়াম 2 প্লাস। এটা হচ্ছে কি ভাইয়া? আকার, আকারের ক্রোমো বা ব্যাসার্ধের ক্রোমো। তাহলে নিয়ন বড়, তারপর সোডিয়াম প্লাস, তারপর ম্যাগনেসিয়াম 2 প্লাস, যে এটা আনসার। নিয়ন, তারপর সোডিয়াম প্লাস, তারপর ম্যাগনেসিয়াম 2 প্লাস। সবাই বুঝতে পারছি? আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে আমি যদি কোথাও পাই আইসো ইলেকট্রনিক, তখন দেখবো যে কাদের প্রোটন সংখ্যা, কার কার প্রোটন সংখ্যা বেশি। যার সব থেকে বেশি প্রোটন সংখ্যা হবে তারই আকর্ষণ বেশি হবে, তার আকার হবে সব থেকে কি ছোট। আর যার প্রোটন সংখ্যা কম হবে তার আকার বড় হবে। এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাসের জন্য প্রোটন সংখ্যা এই তিনটার তুলনায় বেশি ছিল, তাই তার আকার ছোট। আর এইখানে নিয়নের প্রোটন সংখ্যা এই তিনটার তুলনায় কি ছিল? কম ছিল, তাই তার আকার কি হয়েছে? বড় হয়েছে। মানে তার মধ্যে আকর্ষণ কম, আর আকর্ষণ কম হইলে আকার কি হয়? বড় হয়। পরবর্তী কোশ্চেন, sp3 হাইব্রিডাইজেশনে কয়টি sp3 হাইব্রিড অরবিটাল থাকে? অর্থাৎ সহজ বিষয়, এই sp3 সংকরণে কয়টা হাইব্রিড অরবিটাল থাকবে? তাহলে এটা গোনা খুবই সহজ। এই sp3 তে যতগুলা অরবিটাল আছে সবগুলো হাইব্রিড অরবিটাল। s একটা, p তিনটা, তাহলে টোটাল কয়টা হলো? হাইব্রিড অরবিটাল 4টা। তাহলে এখানে আনসার কত হবে? 4। তোমাকে যদি কখনো কোশ্চেন এটা দেয়া থাকে sp3 d3 এখানে কয়টা হাইব্রিড অরবিটাল আছে, বা sp3 d3 হাইব্রিড অরবিটাল কয়টা আছে, তাহলে তুমি s এর জন্য একটা ধরবা, p এর জন্য 3টা, d এর জন্য 3টা, টোটাল কয়টা হলো? 7টা। তখন আনসার হইতো 7। বুঝতে পারছি? তাহলে এইটা হাইব্রিড অরবিটাল বললে তুমি তোমার এই যে সংকরিত অরবিটাল থেকে তুমি গুনতে পারবা যে s আছে একটা, p আছে 3টা, তাহলে টোটাল 4টা, তাহলে 4টাই আনসার। পরবর্তী কোশ্চেন, প্রথম ট্রানজিশন ধাতু। প্রথম ট্রানজিশন ধাতু মানে কাকে বুঝাইছে? প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের। আচ্ছা, প্রথম ট্রানজিশন শব্দের অর্থ অবস্থান্তর। তাহলে প্রথম ট্রানজিশন ধাতুর সিরিজ মানে বুঝাইছে প্রথম অবস্থান্তর ধাতু বা মৌলের যে সিরিজটা আছে না, ওটার কথা বলছে। কারণ আমরা জানি অবস্থান্তর মৌলের সিরিজ কিন্তু কয়টা বলতো? 2টা। কত নম্বর কত নম্বর পর্যায়ে? 4 নম্বর পর্যায়ে এবং 5 নম্বর পর্যায়ে। এরা কি অবস্থান্তর মৌল। 6 এবং 7 নম্বর পর্যায়ে কি আন্ত অবস্থান্তর মৌল। তাহলে প্রথম ট্রানজিশন ধাতু সিরিজ মানে বুঝাইছে 4 নম্বর পর্যায়ে আমরা যে টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলোকে কি বলি? অবস্থান্তর মৌল বলি না? তো এই সিরিজটার কথা বলছে। এটাই অবস্থান্তর ধাতুর প্রথম সিরিজ। এর নিচে যেটা অর্থাৎ 5 নম্বর পর্যায়ে যেটা আছে ওটা হচ্ছে দ্বিতীয় ট্রানজিশন ধাতুর সিরিজ। তাহলে প্রথম ট্রানজিশন ধাতুর সিরিজটা শুরু হয় থেকে টাইটেনিয়াম থেকে। টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, এগুলা। ঠিক আছে? স্ক্যান্ডিয়াম তো অবস্থান্তর মৌল না, জিঙ্ক অবস্থান্তর মৌল না। তাহলে এখন বলছে এই যে প্রথম ট্রানজিশন ধাতু সিরিজ মানে ওই যে টাইটেনিয়াম থেকে শুরু করে যে সিরিজটা আছে, এই ধাতু হতে প্রাপ্ত একটা M3+ আয়ন, ওই
অবস্থান্তর মৌলগুলোর মধ্যে বা অবস্থান্তর ধাতুর মধ্যে একটা মৌল আছে, যে মৌলের আয়নটা কি, আয়নটা হচ্ছে 3+, অর্থাৎ এমন একটা মৌল যেটাকে ধরা হয়েছে এম, যেটাকে ধরা হয়েছে কি এম, এবং এইটা 3টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে কি M3+। এখন এই M3+ আয়নে 5টি ইলেকট্রন 3D সাবশেলে অবস্থিত, অর্থাৎ M3+ যে আয়নটায়, এই আয়নের মধ্যে 3D অরবিটাল আছে না, এই 3D অরবিটালে ইলেকট্রন কয়টা, 5টা। এটা কিন্তু আয়ন অবস্থায়, অর্থাৎ 3+ আয়ন অবস্থায় তার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, 5টা। তাহলে এখন বলছে যে 5টি ইলেকট্রন 3D তে আছে, এখন M3+ আয়নটি কি হবে বা কি হতে পারে। তাহলে এখানে এই চারটার মধ্যে যে কোনো একটা হবে, এই চারটার মধ্যে যে কোনো একটা হবে। শুরুতে তুমি যদি অপশনগুলোর দিকে তাকাও, স্ক্যান্ডিয়াম কিন্তু আগেই বাদ। কেন? কারণ এ তো অবস্থান্তর মৌল না, তাহলে এ তো এই জায়গায় পড়বে না, এটা বাদ। এখন এই তিনটার মধ্যে যে কোনো একটা আনসার হবে, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা শুরুতে ক্রোমিয়ামেরটা দেখি। ক্রোমিয়াম, তাহলে শুরুতে আমরা কারটা দেখবো, ক্রোমিয়ামেরটা দেখি। দেখো, ক্রোমিয়ামের হচ্ছে 24, তাই না? ক্রোমিয়ামের হচ্ছে 24। তাহলে আমার কিন্তু দেখতে হবে মৌলটাকে, আগে মৌলটাকে আইডেন্টিফাই করতে পারলে তো বুঝবো তার আয়নটা 3+ হবে, রাইট? তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি শর্টকাটে, আর্গন, আর এই যে 2 আছে না, এই 2টাকে ধরবা 4s এর 2, মানে এটা শর্টকাট আর কি বের করা, সব ক্ষেত্রে না, এটা শুধুমাত্র টাইটানিয়াম থেকে কপার পর্যন্ত যে মৌলগুলো আছে না, অবস্থান্তর মৌল, এই অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস দ্রুত করার টেকনিক। টেকনিকটা কি? প্রথমে অবস্থান্তর মৌলটা লিখবা, এরপর আর্গন লিখবা, মানে 18টা ইলেকট্রন অবস্থিত 1s2 2s2 2p6 3s2 3p6 পর্যন্ত। এরপরে এই 24, 2টা হচ্ছে 4s এর জন্য, 4টা হচ্ছে 3d এর জন্য, এই যে 3d4। তো আমরা তো অলরেডি জানি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ব্যতিক্রম। তাহলে এটাকে আমরা একটু সাজায় লিখবো। কিভাবে সাজায় লিখবো? আর্গন, তারপর হচ্ছে 4s1 3d5, রাইট? এই যে এইভাবে সাজায় লিখবো। এখন ক্রোমিয়াম 3+, এটাই তো চাইছে আমাকে, ক্রোমিয়াম 3+। তাহলে এটা কেমন ইলেকট্রন বিন্যাস হবে বোঝা যাচ্ছে যে আর্গন 3টা, আর্গন, তারপরে হচ্ছে এই যে এখানে ইলেকট্রন বিন্যাসটা চেঞ্জ হবে, তাই না? আগে ছিল ক্রোমিয়াম 4s1 3d5, এখন 3টা ইলেকট্রন ছাড়বে, 3টা ছাড়লে 4s থেকে আগে একটা ছাড়বে, আমরা জানি সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে ইলেকট্রন আগে বের হয়, তাহলে 4s থেকে কি একটা ছাড়বে, গেল, তাহলে 4s0, আর বাকি দুইটা যাবে 3d থেকে, 3d5 থেকে, তাহলে এখন কত থাকে, 3d3। তাহলে এটা আনসার হবে না। আমাকে বলছে 3+, আমাকে বলছে 3+ আয়ন অবস্থায় 3d5 থাকা লাগবে, 3+ আয়ন অবস্থায় 3d5 থাকা লাগবে, তো আয়ন অবস্থায় তো 3d3, এটা হচ্ছে না। পরবর্তী আমরা অপশনটার থেকে দেখি, কার, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হচ্ছে Mn225, তাই না? এর শর্টকাটে ইলেকট্রন বিন্যাস করলে কেমন হবে দেখো, আর্গন লিখবা প্রথমে, এরপরে এই 2টা লিখবা 4s এর জন্য, তাহলে 4s2, এই 2টাই যে এখানে 25 লিখছে না, এই 2টা হচ্ছে 4s এর জন্য, আর 5টা হচ্ছে 3d এর জন্য, এই যে 3d5। এটা দেখে আবার কেউ দাগাই দিও না, আমাকে তো বের করতে বলছে আয়ন অবস্থায়, তাই না? তাহলে ম্যাঙ্গানিজ 3+ লেখো এখন, ম্যাঙ্গানিজ 3+। তাহলে এখানে আর্গন, তারপরে হচ্ছে এখানে 3টা ইলেকট্রন বের হবে, 4s থেকে 2টা বের হবে, তাহলে 4s0, আর 3d থেকে একটা বের হবে, এই যে 3টা ইলেকট্রন বের হলো, 3d5 থেকে একটা বের হলে 3d4 থাকে, তাহলে এই যে 3d4, আমার তো লাগবে 3d5, কিন্তু এখানে আছে কি 3d4, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমার মনে হচ্ছে এটাই আনসার হবে, শেষ। দাগাই দিবে এমনি ধূপ করে, তাও আমি তোমাকে একটু ভেরিফাই করে দেই, ঠিক আছে? তুমি ধূপ করে দাগাই দিবা, যেহেতু 3টা অপশন হচ্ছে না, 3টা অপশন বাদে যেটা আছে ওটাই তো হবে, রাইট? তাও তোমাকে একটু ভেরিফাই করে দেই। Fe26, তাই না? এই যে, তাহলে এখানে আর্গন লিখবা, তারপরে 4s2, এই যে এই 2 এর জন্য 4s2 আর 6 এর জন্য 3d6, এটা শর্টকাট আর কি। এখন Fe3+ লিখতে হবে, রাইট? তাহলে এখানে আর্গন আর্গনই থাকবে, 3টা ইলেকট্রন বের হবে, কিভাবে বের হবে, 4s থেকে 2টা বের হবে, তাহলে 4s0, আর বাকি একটা বের হবে 3d6 থেকে, তাহলে এখানে 6 থেকে একবার দিলে 5, এই যে 4s0 3d5। তাহলে আমাকে বলছে এমন একটা আয়ন যেটা 3+ এবং যার 3d তে কয়টা থাকবে, 5টা ইলেকট্রন থাকবে, তাহলে এটাই আমার আনসার। ওকে, পরবর্তী এমসিকিউটাতে যাই। কোন লবণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করে? কোন লবণটা, মানে এমন একটা লবণ আছে যে লবণটা গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 এর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে, সালফার। অথবা এমন একটা লবণ যে লবণটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করে, এবং সালফারের উপস্থিতি বা সালফারের যে প্রেজেন্স, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে কাকে দিয়ে, সোডিয়াম আয়োডাইড দিয়ে। এটা কে, সোডিয়াম আয়োডাইড। কারণ সোডিয়াম আয়োডাইড দিয়ে যখন আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করি, এখানে আয়োডিন উৎপন্ন হয়,
পানি উৎপন্ন হয়, সোডিয়াম সালফেট উৎপন্ন হয় এবং এই হাইড্রোজেন সালফাইডটা উৎপন্ন হয়। এই হাইড্রোজেন সালফাইডটা যখন উৎপন্ন হয় তখন এখান থেকে একটা পচা দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধটার কারণে আমি আইডেন্টিফাই করতে পারি সেখানে সালফার আছে। তাহলে এই যে এই সালফারটা যেহেতু আছে, আইডেন্টিফাই করতে হেল্প করে এই যৌগটা হাইড্রোজেন সালফাইড। তাহলে সালফার তৈরি করতে হেল্প করে কে? সোডিয়াম আয়োডাইড। বাকিগুলা দিয়ে সালফারের উপস্থিতি নির্ণয় করা যায় না, মানে আইডেন্টিফাই করা যায় না। যেমন আমি তোমাকে দেখাই, সোডিয়াম ফ্লোরাইড দিয়ে যদি তুমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাও তাহলে তোমার উৎপন্ন হবে কি জানো? তোমার উৎপন্ন হবে সোডিয়াম বাইসালফেট আর উৎপন্ন হবে হাইড্রোজেন ফ্লোরাইড। এখানে তো সালফারটা তোমার এই যে সোডিয়াম বাইসালফেটের ভিতরে, এই দিক দিয়ে সালফার আইডেন্টিফাই করা যায় না। তারপর আবার সোডিয়াম ক্লোরাইড দিয়ে যদি তুমি বের করতে চাও, যে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে চাও, কি উৎপন্ন হয় দেখো, এখানে সোডিয়াম বাইসালফেট এবং হাইড্রোজেন ক্লোরাইড, এটা দিয়েও আইডেন্টিফাই করা যায় না যেখানে কোথাও সালফার আছে কিনা। তারপর আবার লাস্ট আরেকটা কি ছিল, সোডিয়াম ব্রোমাইড। এটা দিয়ে যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাও তাহলে এখানে উৎপন্ন হবে কি? ব্রোমিন উৎপন্ন হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, উৎপন্ন হবে পানি, উৎপন্ন হবে সোডিয়াম সালফেট। এখন বলতে পারো ভাইয়া এখানে তো সালফার ডাইঅক্সাইড আছে, এটা দিয়ে কি আইডেন্টিফাই করা যায় যে এখানে সালফার আছে? অর্থাৎ সোডিয়াম ব্রোমাইডটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তো সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা দিয়ে আইডেন্টিফাই করা যাবে না? এটা তো একটা বর্ণহীন গ্যাস, দ্যাটস ওয়াই এটা দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবা না যে এই বিক্রিয়াতে সালফার আছে কি নাই। তাহলে শুধুমাত্র মুখস্থ রেখো যে সোডিয়াম আয়োডাইডটা দিয়েই আমি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করতে পারবো এবং সালফারের প্রেজেন্স আমি কি করতে পারবো? ডিটেক্ট করতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো। ওকে, পরবর্তী এমসিকিউতে যাই আমরা। বলছে যে এই যৌগটা, এই জটিল যৌগটার অবস্থান্তর ধাতুটির সন্নিবেশ সংখ্যা কয়টা? তো সন্নিবেশ সংখ্যা বের করা খুব ইজি। দেখো এখানে তুমি লিগেন গুলা খুঁজবে, যেমন এখানে একটা অ্যামোনিয়া, এটা একটা লিগেন, পানি এটা একটা লিগেন, কয়টা লিগেন আছে টোটাল এটা দেখবা। এই লিগেন কয়টা আছে? এখানে 4টা, প্লাস এখানে পানি কয়টা আছে? 2টা, তাহলে টোটাল লিগেন কয়টা দাঁড়ালো? 6টা। লিগেন মানে কি? যারা ইলেকট্রন তোমার দিচ্ছে। তাহলে এখানে আনসার হবে 6। আনসার হবে কি ভাইয়া? 6। ওকে, তাহলে তুমি জটিল যৌগটার ভিতরে দেখবা লিগেন কয়টা আছে, যতটা লিগেন থাকবে ওটাই কি তোমার, যতগুলো লিগেন থাকবে ওই লিগেন সংখ্যাটাই কি হবে? সন্নিবেশ সংখ্যা হবে। এখানে অ্যামোনিয়া আছে 4টা, তার মানে লিগেন 4টা, পানি আছে 2টা, লিগেন 2টা, তাহলে টোটাল লিগেন হচ্ছে 6টা, তাহলে সন্নিবেশ সংখ্যা 6। পরবর্তী কোশ্চেন, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যদি যোগ করি, মানে 1 মোল ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে, তাহলে যে শক্তির পরিবর্তন হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। যদি বলে প্রথম ইলেকট্রন আসক্তি কাকে বলে, ওটাও একই সংজ্ঞা হবে। ঠিক আছে, যে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু, যে ক্লোরিন 1 মোল ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির পরিবর্তন হয় বা যে শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন আসক্তি বা প্রথম ইলেকট্রন আসক্তি। এই যে প্রথম ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি না দেয়া থাকলে প্রথম ইলেকট্রন আসক্তি আছে কিনা এটা দেখবা, এটাই হচ্ছে সংজ্ঞা। ওকে, পরবর্তী কোশ্চেন, যে এই যৌগে কার্বনগুলার সংকরণ কি রূপ? এখানে একটা যৌগ দেয়া আছে, দেখো এটার নাম হচ্ছে প্রোপিন। এই প্রোপিনটার কার্বনগুলার সংকরণ কি রূপ হবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তার আগে এটা স্ট্রাকচারটা লেখা লাগবে, যে স্ট্রাকচারটা লেখো। কার্বন, এখানে আরেকটা কার্বন সিঙ্গেল বন্ড, আরেকটা কার্বনের সাথে ডাবল বন্ড, তাহলে এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, আর এই কার্বনের আরেকটা হাত, আরো 2টা হাত ফাঁকা। এই যে ঠিক আছে, ঠিক আছে না এখন? আচ্ছা, তাহলে 3 হাতে 3টা হাইড্রোজেন দাও এখানে, তাহলে হয়ে গেল CH3 উপরেরটার মতন। এখানে একটা হাতে হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এখন এখানে সংকরণ গুলো বের করতে হবে। তোমাকে একটা কথা বলে দেই, যদি তুমি কোথাও দেখো কার্বন আর কার্বন, ঠিক আছে, কার্বন এবং কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, তাহলে বুঝবা 2টা কার্বনেরই সংকরণ তখন কি হবে? sp3। ঠিক আছে, যে এরকম আছে সাপোজ, ঠিক আছে, এরকম যদি থাকে যে কার্বন এবং কার্বন তারা সিঙ্গেল বন্ডে আছে, অথবা এই কার্বনের এই পাশেও সিঙ্গেল বন্ড, এই পাশেও সিঙ্গেল বন্ড, ওখানেও সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, মানে চারিদিকে শুধু সিঙ্গেল বন্ড, তাহলে এটা sp3। এই কার্বনের যদি সব জায়গায় সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটা sp3। তাহলে এখানে 2টা কার্বনেরই সংকরণ কি? sp3। ওকে, মানে 2টার জন্যই কি sp3। এই কার্বনেরও sp3, এই কার্বনেরও sp3। তোমাকে যদি কোশ্চেনে এরকম দেয়া থাকে যে
কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে একটা সিঙ্গেল, এখানে একটা সিঙ্গেল, এখানে একটা সিঙ্গেল, এখানে সিঙ্গেল। তাহলে এখানে কি হবে দেখো, তুমি এখানে ভালো করে বুঝো দুইটা কার্বনের সংকরণ কেমন হবে এটা জানতে চাইলো, তাহলে কি করবা, এই কার্বনের এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, দেখছো এই কার্বনের এখানে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল, এখানে সিঙ্গেল। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো একটা কার্বনের ডাবল বন্ডও আছে সিঙ্গেল বন্ড আছে, কাকে প্রায়োরিটি দিব? তুমি দিবা প্রায়োরিটি ডাবল বন্ডকে। কাকে প্রায়োরিটি দিবা? ডাবল বন্ডকে। ডাবল বন্ড থাকলেই সংকরণটা কি হবে? sp2। তাহলে প্রথম কার্বনের এখানে ডাবল বন্ড আছে সিঙ্গেল বন্ড আছে, প্রায়োরিটি কাকে দিব? ডাবল বন্ডকে। আর ডাবল বন্ড থাকলে সংকরণ হয় কি? sp2। এই কার্বনেরও সংকরণ কি হবে? sp2, এই যে sp2। ওকে, বুঝতে পারছি সবাই? এরপরে যদি এখানে থাকে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখন তুমি কাকে প্রায়োরিটি দিবা? এখানে ট্রিপল বন্ড আছে, এখানে সিঙ্গেল বন্ড আছে, প্রায়োরিটি দিবা ট্রিপল বন্ডকে। ডাবল বন্ড থাকলে, ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে আমি প্রায়োরিটি দিব ডাবল বন্ডকে। ট্রিপল বন্ড এবং সিঙ্গেল বন্ড দেয়া থাকলে আমি প্রায়োরিটি দিব কাকে? ট্রিপল বন্ডকে। তাহলে ট্রিপল বন্ড থাকলে সংকরণ কি হয়? sp। তাহলে এখানে sp sp আছে, এই কার্বনেরও sp, এই কার্বনেরও sp, ঠিক আছে? প্রায়োরিটি ট্রিপল বন্ডকে দিব, ট্রিপল বন্ড থাকলে, ডাবল বন্ড থাকলে ডাবল বন্ডকে দিব প্রায়োরিটি। ওকে, এখন এটা আশা করি বুঝতে পারবো। দেখো এই কার্বনের চারিপাশেই সিঙ্গেল বন্ড, দেখছো এই যে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, তাহলে এই কার্বনের জন্য সংকরণ হবে কি? sp3। আমরা জানি সিঙ্গেল বন্ড থাকলেই সংকরণ হয় sp3, ডাবল বন্ড থাকলে হয় sp2, ট্রিপল বন্ড থাকলে হয় sp, রাইট? আচ্ছা, এই কার্বনের এখানে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, প্রায়োরিটি কাকে দিব? ডাবল বন্ডকে। তাহলে এই কার্বনের সংকরণ হবে sp2, এই কার্বনের সংকরণ হবে sp2। কেন? কারণ এই কার্বনেরও এখানে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, প্রায়োরিটি দিব ডাবল বন্ডকে, তাই সংকরণ হবে sp2। তাহলে এই যৌগটাতে কার্বনের সংকরণগুলো কিরকম? একটা sp3 আর একটা sp2 আর একটা sp2। তো মূল কথা হচ্ছে এখানে sp3 আর sp2 আছে, আর কিছুই নেই। তাহলে sp3 আর sp2 কোথায়? এই যে এটা sp3 আর sp2, এটাই হচ্ছে আমার আনসার। বুঝতে পারছি কিভাবে সংকরণ বের করব? তোমার হয়তো কনফিউজ লাগতে পারে ভাইয়া যে এখানে ডাবল আছে, এখানে সিঙ্গেল আছে, এখানে সিঙ্গেল আছে, কাকে প্রায়োরিটি দিব? প্রায়োরিটি দিব ডাবল বন্ডকে। তাহলে সিঙ্গেল বন্ড থাকলে সংকরণ হয় sp3, ডাবল বন্ড থাকলে সংকরণ হবে sp2, আর ট্রিপল বন্ড থাকলে সংকরণ হবে শুধু sp। এরপরে 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ, মানে কোন জটিল যৌগটাতে 4টা সন্নিবেশ আছে, তার মানে তুমি খুঁজো যে কোথায় 4টা লিগ্যান্ড আছে, ঠিক আছে, যৌগের ভিতরে। তাহলে এখানে সায়ানাইড, এটা একটা লিগ্যান্ড, কয়টা আছে? 6টা, তার মানে সন্নিবেশ সংখ্যা 6, এটা আনসার হবে না। এখানেও অ্যামোনিয়া 6টা, মানে সন্নিবেশ সংখ্যা 6, এটাও আনসার হবে না। এখানে পানি 6টা, মানে সন্নিবেশ সংখ্যা 6, এটাও হবে না। তাহলে এটা আনসার হবে, কারণ এখানে অ্যামোনিয়া আছে 4টা, তার মানে এখানে সন্নিবেশ সংখ্যা কত হবে? 4। নিচের কোন আয়নটি জলীয় দ্রবণে বর্ণহীন, মানে কোনটা জলীয় দ্রবণে কালার দিবে না? এটা তো আমরা জানি কালার বর্ণহীন, মানে কি? বর্ণহীন হচ্ছে যারা অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয় যারা, তারাই তো কালার দেয় না। যেমন স্ক্যান্ডিয়াম 3+, এইটা, এই আয়নটা কালার দিবে না। জিঙ্ক 2+, এই আয়নটা কালার দিবে না। মানে অবস্থান্তর মৌলের মানে ডি ব্লক গুলা যদি থাকে, ডি ব্লক স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, এগুলো তো সবগুলোই ডি ব্লক। এই ডি ব্লকের মধ্যে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না, কালার দিবে না। জিঙ্ক 2+ অবস্থান্তর মৌল না, কালার দিবে না। ভিতরের গুলা ম্যাক্সিমামে কি হবে? কালার দেয়, কারণ এগুলো সবগুলোই কি অবস্থান্তর মৌল। নিকেল 2+, এটা কালার দিবে। Fe2+, এটা কালার দিবে, এটা কালার আমরা জানি সবুজ। কপার 2+, এটা কালার জানি নীল। তাহলে জিঙ্ক 2+, এটা কালার দিবে না, তাহলে এটাই আনসার। এগুলো হচ্ছে ক্রস হবে আর কি, এগুলো ক্রস হবে, তাই না? এগুলো তো কালার দিচ্ছে, আমাকে বলছে কালার দিবে নাকি? বর্ণহীনকে। তাহলে এটা তো বর্ণযুক্ত, এটাও বর্ণযুক্ত, এটাও বর্ণযুক্ত, এটা বর্ণহীন। জিঙ্ক 2+, এটা কালার দেয় না, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম 3+ থাকলে ওইটা দাগাইতাম। আর বাকিগুলো তো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো তো এখানে প্রশ্নে আসে না। এখানে আমরা ডিটারমাইন করতেছি ডি ব্লক গুলো আর কি, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। তো স্ক্যান্ডিয়াম 3+ থাকলে এটাও বর্ণহীন, জিঙ্ক 2+ থাকলে এটাও বর্ণহীন। আর অবস্থান্তর মৌলগুলোর বৈশিষ্ট্য তো তারা কালার দিবে, রাইট? রঙিন যৌগ গঠন করবে। এটা রঙিন যৌগ গঠন করে, এটাও রঙিন যৌগ গঠন করে, এটাও রঙিন যৌগ গঠন করে, আর এ হচ্ছে রঙিন যৌগ গঠন করে না। পরের কোশ্চেনটা, নিচের কোনটি সঠিক তাপীয় বিয়োজন ক্রম? আচ্ছা, এখানে কোনটা সঠিক তাপীয় বিয়োজন ক্রম এটা বের করতে হবে। তার আগে আমি একটু অপশনগুলোর দিকে তাকাই যে এইখানে অপশনগুলোতে সবগুলো অপশন একই কিনা। হ্যাঁ, এটা 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 হ্যাঁ, সবগুলো অপশন একই। এবং খেয়াল করলে তুমি বুঝতে পারবা এই সবগুলো অপশনের ভিতরে ঋণাত্মক আয়নযুক্ত বা যৌগমূলকটা সেম। এখানে কার্বনেট, এখানে কার্বনেট, এখানে কার্বনেট, এখানে কার্বনেট, এখানে কার্বনেট। আর ধনাত্মক গুলা তুমি যদি ভালো করে খেয়াল করো সবগুলো মৃৎক্ষার ধাতু। যেমন দেখো বেরিয়াম,
ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এগুলো সবগুলোই কি ধনাত্মক। অর্থাৎ তোমার এই জিনিসটা আর কি, যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, পড়ছো না এটা? মিথ্যা ধাতুর ছন্দ, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। আচ্ছা, তাহলে এখানে সঠিক তাপীয় বিয়োজন ক্রম কোনটা? আচ্ছা, তোমাকে আগে বলে দিই যে এটার জন্য আমাদের ফাজানের নীতিটা জানা লাগবে। কি জানা লাগবে? ফাজানের নীতি। ফাজানের নীতি বলে যে ক্যাটায়নের আকার যদি ছোট হয়, অ্যানায়নের আকার যদি বড় হয়, ইনিশিয়ালে শুরুতে আমরা এটা পড়ি আর কি, ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড় হইলে তাদের মধ্যে সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি থাকবে, তাদের মধ্যে আয়নিক যৌগের বৈশিষ্ট্য কম থাকবে। অর্থাৎ বোঝায় যায় যাদের সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি তাদের মধ্যে আয়নিক যৌগের বৈশিষ্ট্য কি হবে? কম হবে। এবং তাদের মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কও কম, বিদ্যুৎ পরিবাহিতাও কম, পানিতে কম দ্রবণীয় হবে, রাইট? আচ্ছা, এবং মাথায় রেখো আরেকটা জিনিস, যারা হচ্ছে এই ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, অর্থাৎ এইভাবে যদি আমি আইডেন্টিফাই করে দেখি যে যারা বেশি সমযোজী, তাই না, ক্যাটায়ন আকার ছোট, অ্যানায়ন আকার বড় হলে তারা সমযোজী হয়, এবং যারা সমযোজী তারা দ্রুত তাপীয় বিয়োজিত হয়। তাহলে মাথায় রাখবা যে সমযোজী যৌগগুলা যে বেশি সমযোজী, ঠিক আছে, সমযোজী যত বেশি তাপীয় বিয়োজনও তত দ্রুত হবে, তাপীয় বিয়োজন তত কি হবে? দ্রুত হবে, বিয়োজন হবে তত দ্রুত। এখন কে বেশি সমযোজী কেমনে বের করবো? যে ক্যাটায়নের আকার যার ছোট, তাহলে আমার কি কি আছে এখানে? বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম, এই যে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, আর এটা, এই পাঁচটা আছে, তাই না? তাহলে এই পাঁচটার মধ্যে ক্যাটায়নের আকার যার ছোট হবে, যার সব থেকে বেশি ছোট হবে, তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি হবে। কারণ ফাজানের নীতি তো এটাই বলে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়। তাহলে আর অ্যানায়নটা এখানে আসছে না কেন? কারণ সবগুলো অ্যানায়ন সেম, তাহলে অ্যানায়ন দিয়ে আসলে ডিফাইন করা যাচ্ছে না, ক্যাটায়ন দিয়ে ডিফাইন করব। তাহলে ক্যাটায়নের আকার যার ছোট হবে, সব থেকে ছোট, সে তার তাপীয় বিয়োজন কি দ্রুত হবে এবং বেশি হবে। তাহলে তাপীয় বিয়োজন যেহেতু দ্রুত বা বেশি হচ্ছে, তাহলে ক্যাটায়নের আকার কার সব থেকে ছোট বলো? বেরিলিয়ামের। তাহলে বেরিলিয়ামের যেহেতু ক্যাটায়ন আকার সব থেকে ছোট, এই যে বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, তারপরে হচ্ছে ক্যালসিয়াম 2+, স্ট্রনশিয়াম 2+, আর বেরিয়াম 2+, তাহলে এর তাপীয় বিয়োজন সব থেকে বেশি দ্রুত হবে। তাহলে এখানে আনসারটা যেটা দাঁড়াবে, খুঁজতে হবে বেরিলিয়াম 2+ আগে, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, তারপরে হচ্ছে ক্যালসিয়াম 2+, তারপরে স্ট্রনশিয়াম 2+, তারপরে হচ্ছে বেরিয়াম 2+। এই যে, তাহলে এটা কোথায় আছে দেখো, বেরিলিয়াম কার্বনেট সব থেকে, আর এই যে না খুঁজি আমরা, এই যে বেরিলিয়াম কার্বনেট সব থেকে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনশিয়াম কার্বনেট, তারপরে বেরিয়াম কার্বনেট। এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছি? তাহলে দ্রুত তাপীয় বিয়োজন এটার ক্রমটা বের করতে হলে জানা লাগবে ফাজানের নীতি। ফাজানের নীতি কি বলে? ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড় হবে, সে বেশি সমযোজী হবে, আর সমযোজী বেশি হলে সে দ্রুত তাপীয় বিয়োজন হবে। তাহলে এখানে ক্যাটায়নের আকার ছোট কার? ছোট হচ্ছে বেরিলিয়ামের, বেরিলিয়াম। তাহলে তার হচ্ছে কি হবে? তাপীয় বিয়োজন সব থেকে দ্রুত হবে। এটা কিন্তু বেরিলিয়াম আর এটা কিন্তু বেরিয়াম, ঠিক আছে? বেরিলিয়ামের তাপীয় বিয়োজন হবে সব থেকে দ্রুত। তাহলে বেরিলিয়ামটা আমার আগে হবে, বেরিলিয়াম কার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর ক্যালসিয়াম কার্বনেট, তারপর স্ট্রনশিয়াম কার্বনেট, তারপর বেরিয়াম কার্বনেট। ওকে, অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে আমার ভাই এখানে কি আনসার। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। কোনটি পর্যায় ধর্ম না? আচ্ছা, কোনটি পর্যায় ধর্ম না? অ্যাটমিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ, এটা তো পর্যায় ধর্ম, এটা আনসার হবে না। ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎক্রান্তকতা, এটাও পর্যায় ধর্ম। ইলেকট্রো অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি, এটাও পর্যায় ধর্ম। কিন্তু মেল্টিং টেম্পারেচার অর্থাৎ গলনাঙ্ক, এটা পর্যায় ধর্ম না। কেন? বুঝা লাগবে। পারমাণবিক ব্যাসার্ধগুলো কি বলে? পর্যাবৃত্ত ধর্ম অনুসারে বাম থেকে ডানে গেলে ছোট হয়, উপর থেকে নিচে গেলে বড় হয়। ইলেকট্রোনেগেটিভিটি, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে ছোট হয়, কমে। ইলেকট্রো অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি, এটাও বাম থেকে ডানে গেলে কি হয়? তোমার বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। কিন্তু মেল্টিং টেম্পারেচার মানে গলনাঙ্কটা না এইভাবে আইডেন্টিফাই করা যায় না। বাম থেকে ডানে গেলে কি হবে, বাড়বে নাকি কমবে, এটা আসলে সঠিকভাবে আইডেন্টিফাই করা যায় না। বাম থেকে ডানে গেলে তুমি দেখবা একটার বাড়তেছে আর একটা কমতেছে, একটা বাড়তেছে একটা কমতেছে, মানে এলোমেলো করে। অর্থাৎ পর্যায়ক্রমে গ্রুপ বা পর্যায়ে, মানে একটা পর্যায় সারণীতে পর্যায়ক্রমে গ্রুপে এবং পর্যায়ে তোমার হচ্ছে চেঞ্জ হয় না, ঠিক আছে? মানে হচ্ছে তোমার উল্টাপাল্টা ভাবে চেঞ্জ।
অর্থাৎ মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে না, যেমন ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, পারমাণবিক আসক্তির যে প্যাটার্ন, বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়, একই পর্যায়ে একই গ্রুপে বা গ্রুপগুলোতে পর্যায় সামনে দেখলে বোঝা যায়। কিন্তু গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো আসলে আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট, যে বাম থেকে ডানে গেলে কিভাবে চেঞ্জ হচ্ছে এটা, ঠিক আছে, যে বাড়তেছে কখন, কমতেছে কখন, মানে ফ্ল্যাকচুয়েট হচ্ছে প্রতিনিয়ত, দ্যাটস এটাকে পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে কি আনতেছে না, তাহলে এটা পর্যায়বৃত্ত ধর্ম নয়। ওকে, তারপরে নিচের কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? তো আয়নীকরণ শক্তি আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, রাইট? তাহলে এখানে কি কি আছে দেখি, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে Na, K, Rb, এটা লি, লি সোডিয়ামের উপরে লি না কে রুবি সাজাবে ফ্রান্স, এটা 1 নম্বর গ্রুপ, তাই না, খাদ্যাতুর গ্রুপ। উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, হ্রাস পায়। তাহলে উপরে যে থাকবে তার আয়নীকরণ শক্তি তো সব থেকে বেশি হবে, তাহলে এটার আনসার হচ্ছে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, কমে যায়। তাহলে উপরে যে থাকবে তারই আয়নীকরণ শক্তি কি হবে, বেশি হবে, যে সোডিয়ামের বেশি হবে, আর নিচে যে আছে সব থেকে নিচে তার কম হবে। ওকে, পরবর্তী কোশ্চেন, NaCl এর সাথে পানি যুক্ত করলে কি হয়? NaCl তো একটা আয়নিক যৌগ, এটা যদি পানির সংস্পর্শে আসে পানিতে কি হবে, সেটা মিশে যাবে, তো মিশে আয়নিত অবস্থায় থাকবে, কি হবে, Na+, আর কি হবে, ক্লোরিন মাইনাস, আর এটা জলীয় দ্রবণীয় হবে, এটা মিশে যাচ্ছে। তাহলে এটা তো আমরা 9 10 পড়ছি, এটা আনসার এইটাই হবে, Na+Cl-। NaCl আবার পানির সাথে বিক্রিয়া করে NaOH কিন্তু উৎপন্ন হয় না। কখনো দেখছো লবণের সাথে পানি বিক্রিয়া করলে অ্যাসিডও পাচ্ছ, ক্ষারও পাচ্ছ? এটা ইম্পসিবল। নিম্নের কোন অণুটি রৈখিক? রৈখিক মানে কি, মানে সরল রৈখিক বুঝাচ্ছে, মানে sp সংকরণ, মানে কোণ 180 ডিগ্রি। কোনটা হবে এখানে দেখি, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ প্রথমটা যেটা আছে এটাই, কারণ কার্বন ডাইঅক্সাইডের সংকরণ কি sp, এবং মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, সরল রৈখিক, এটাই আনসার হবে। পরবর্তী কোশ্চেনটাতে যাই, নিচের কোন যৌগটি সব থেকে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে? দেখো, শক্তিশালী হাইড্রোজেন বন্ধন, তো শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে, এখানে আগে দেখতে হবে অপশনগুলো কি কি আছে। এখানে আছে ইথানল, হাইড্রোজেন বন্ধন দেয়, ইথানোইক অ্যাসিড এটাও হাইড্রোজেন বন্ধন দেয়, ওয়াটার এটাও হাইড্রোজেন বন্ধন দেয়, অ্যামোনিয়া এটাও হাইড্রোজেন বন্ধন দেয়। মানে আইডেন্টিফাই করবো কিভাবে, শুরুতে বলছিলাম তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে, কিন্তু এবার আসলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে করার প্রয়োজন নাই। কেন, কারণ এবার আনসারটা আমার সামনে, দেখো ইথানোইক অ্যাসিডটা হচ্ছে আনসার। কেন, ইথানোইক অ্যাসিডটা হচ্ছে ডাইমার গঠন করে, কি ডাইমার, এখানে আর কেউ কি ডাইমার গঠন করে না, ইথানোইক অ্যাসিডটা যেহেতু ডাইমার গঠন করে, ডাইমার গঠন করার ফলে সেখানে একটা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তাই এই চারটার তুলনায় ইথানোইক অ্যাসিডের হাইড্রোজেন বন্ধন হবে কি সব থেকে শক্তিশালী, কারণ সে ডাইমার কি গঠন করে। এরপরে নিম্নের 2% WB জলীয় দ্রবণগুলোর মধ্যে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি কার? আচ্ছা, এখানে সবগুলো আয়নিক যৌগ, এখন আয়নিক যৌগের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি বা কার কম বের করব কিভাবে, ফাজানি নীতি দিয়ে। কিন্তু এখানে ফাজানি নীতি আনলে হবে না, এখানে এন্টি ফাজানি নীতি ধরা লাগবে, কারণ ফাজানি নীতি বলে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে ওই যৌগের ভিতরে সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি। এন্টি ফাজানি নীতি তাহলে উল্টা হবে, ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড় হচ্ছে ফাজানি নীতি, তাহলে এন্টি ফাজানি নীতি হবে ক্যাটায়নের আকার বড়, অ্যানায়নের আকার ছোট, তাহলে সেটা বেশি আয়নিক হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এভাবে আর কি এন্টি ফাজান নিয়ে চিন্তা করলে তুমি এটা সলভ করতে পারবা। ফাজান হচ্ছে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, এন্টি ফাজান আর এটা হইলে মানে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড় হলে বেশি সমযোজী। তার মানে বেশি সমযোজী মানে কি, কম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তার থাকবে। আর আর যদি অ্যান্টিফাজান চিন্তা করো, অর্থাৎ ক্যাটায়নের আকার বড়, অ্যানায়নের আকার ছোট, তাহলে কি হবে, বেশি আয়নিক হবে, ফাজানিতের উল্টা, বেশি আয়নিক হবে এবং বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখা যাবে। তাহলে এখানে আমরা আগে ফাইন্ড আউট করতে হবে এখানে ক্যাটায়ন নিয়ে কাজ করব না অ্যানায়ন নিয়ে। যদি অ্যানায়ন সেম থাকে সব, তাহলে ক্যাটায়ন নিয়ে কাজ করবো, যদি ক্যাটায়ন সব সেম থাকে তাহলে অ্যানায়ন নিয়ে কাজ করবো। এখানে দেখো NaCl, KCl, রুবিডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ব্রোমাইড, এটা এক্সট্রা দিছে আর কি, এটা আমার লাগবে না, এটা দিয়ে কম্পেয়ার করতে পারবো না, দ্যাটস এটা দরকার নেই। আমি বাকি তিনটা দিয়ে কম্পেয়ার করবো, কারণ তিনটাতেই দেখো সেম অ্যানায়ন, ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস, তিনটাই অ্যানায়ন আছে, তাহলে এই তিনটা দিয়ে কম্পেয়ার করবো। তাহলে এখানে আছে সোডিয়াম প্লাস, রুবিডিয়াম পটাশিয়াম প্লাস, আর হচ্ছে রুবিডিয়াম প্লাস। তাহলে এইখানে ভাইয়া বোঝা যাচ্ছে যে এন্টিফাজানি নীতি কি বলে, ক্যাটায়নের আকার বড়, তাহলে ক্যাটায়নের আকার বড় কার, রুবিডিয়ামের, তাহলে এখানে আনসার হবে রুবিডিয়াম ক্লোরাইড। ক্যাটায়নের আকার যার বড়
তার কি হবে, সে বেশি আয়নিক হবে, অর্থাৎ তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে, বেশি হবে, রাইট? তাহলে এখানে আনসার হবে কি, রুবিডিয়াম ক্লোরাইড। আর তুমি চাইলে যদি অ্যান্টিফাজান নীতিটা মাথায় রাখতে পারো, মাথায় রাখাতে খুব কঠিন না ভাইয়া। ফাজানি নীতি পড়ছো না, অ্যান্টিফাজান তো পারবাই। ফাজানি নীতি মানে হচ্ছে ক্যাটায়নের আকার ছোট অ্যানোয়নের আকার বড় হইলে বেশি সমযোজী হবে। আর অ্যান্টিফাজান কি বলে, ক্যাটায়নের আকার বড় অ্যানোয়নের আকার ছোট, মানে উল্টা, তাহলে হবে বেশি আয়নিক। তাহলে এখানে অ্যানোয়নের আকার ক্যাটায়নের আকার বড় কার, রুবিডিয়ামের, তাহলে সে বেশি আয়নিক হবে, বেশি আয়নিক মানে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, তাহলে এটা অ্যান্সার। পরের কোশ্চেন বলছে এস এবং এস অরবিটাল এবং পি অরবিটাল হাইব্রিডাইজেশন মানে সংকরণ হলে বা সংকরিত হইলে তাহলে কি হয়, এস আর পি মিলে কি তৈরি করে বলতো, এসপি। এসপি সংকরিত অরবিটাল। তাহলে এখানে এসপি সংকরিত অরবিটাল বা এসপি সংকরণে কি হবে, টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার অরবিটাল। পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি। তাহলে এসপির মধ্যে কি 90 ডিগ্রি তৈরি হয় না, এসপির মধ্যে কি হয় 180 ডিগ্রি আমরা জানি, এবং সরলরৈখিক। তাহলে এই যে টু অরবিটাল সেট 180 ডিগ্রি, এটা হবে আনসার। এই দুইটা অরবিটালের মধ্যবর্তী কোণ কত, 180। প্রোপাইনে পাই বন্ধন এবং সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা কত, প্রোপাইন। তাহলে প্রোপাইনটা তো অ্যালকাইন, তাই না? প্রোপাইন কি, অ্যালকাইন, মানে ট্রিপল বন্ড থাকবে, যে ট্রিপল বন্ড। তার আগে তোমাকে একটা কথা বলে দিই, এখানে তুমি জানো যে যদি সিঙ্গেল বন্ড থাকে কোথাও, তাহলে এখানে সিগমা থাকে কয়টা, একটা সিগমা। যদি ডাবল বন্ড থাকে তাহলে মাথায় রাখবা একটা সিগমা একটা পাই। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে বুঝবা একটা সিগমা কিন্তু দুইটা পাই। ওকে, আচ্ছা, এটা দিয়ে হচ্ছে আমরা করে ফেলবো। এখন এটার স্ট্রাকচারটাকে লেখা লাগবে। প্রোপাইন 3 কার্বন, 1 2 3। প্রোপাইন অ্যালকাইন মানে ট্রিপল বন্ড থাকবে এক জায়গায়, এই যে, আর বাকি সব জায়গায় সিঙ্গেল বন্ড। তাহলে এখানে হচ্ছে তোমার এই কার্বনে একটা হাত ফাঁকা, এখানে হচ্ছে কোনো হাত ফাঁকা নাই, আর এই কার্বনে একটা হাত হয়ে গেছে, বাকি 3টা হাত, এই যে, ঠিক আছে। আর এজ গুলো দিয়ে দাও, এখানে একটা এজ, এখানে একটা এজ, এই যে প্রোপাইন হয়ে গেল। তাইলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, 3 কার্বন তাই প্রো, অ্যালকাইন তাই নাম হয়েছে প্রোপাইন। এখন দেখবো সিগমা কয়টা, পাই কয়টা। আগে দেখি পাই কয়টা, দেখো পাইটা বের করা ইজি, তাই না? পাই তো সিঙ্গেল বন্ডে থাকে না, পাই থাকে হয় ডাবল নাহলে ট্রিপলে। তাহলে এই যে ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড থাকলে পাই কয়টা থাকে, 2টা। ট্রিপল বন্ড থাকলে পাই থাকে 2টা, এই যে 2টা লিখে দাও, পাই হচ্ছে 2টা লিখে দিলাম। আর বাকি এই যে ট্রিপল বন্ডের মধ্যে 2টা পাই বন্ধন, আর একটা কি হবে, একটা হচ্ছে সিগমা, রাইট? তাহলে টোটাল সিগমা কয়টা, এখানে একটা সিগমা, এখানে একটা, টোটাল 2টা হইল, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা। তাহলে টোটাল সিগমা হইছে 6টা। তাহলে এই প্রোপাইনে পাই আছে 2টা, সিগমা আছে 6টা, ঠিক আছে? সিগমা আছে কয়টা, 6। তাহলে এই যে 6টা সিগমা 2টা পাই, এটা হচ্ছে আনসার। 6টা, এই যে এটা সিগমা হচ্ছে 6টা আর পাই হচ্ছে 2টা, ঠিক আছে? পাই বের করা খুব সহজ, তুমি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড খুঁজবে। যে ট্রিপল বন্ড ছিল, এখানে ট্রিপল বন্ডের মধ্যে 2টা পাই থাকে, যে 2টা পাই, আর একটা থেকে কি সিগমা। তাহলে এখানে একটা সিগমা একটা, এখানে একটা 2টা, এই যে ট্রিপল বন্ডের মধ্যে একটা আর কি 2টা, এখানে একটা 3টা 4টা 5টা 6টা, শেষ। 6টা সিগমা 2টা পাই। পরের কোশ্চেনটা, HCHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন হলো। আচ্ছা, কার্বন HCHO স্ট্রাকচারটা দেখো, কার্বন থাকে, এখানে ডাবল বন্ডে অক্সিজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাই না? আর এটা একটা কার্বনিল মূলক, এই যে C+O কার্বনিল মূলক। এখানে কার্বনের সংকরণ কি হবে তুমি বলো, ইজি। আমি তোমাকে শিখাইছি না যে যখন কার্বনের বা যে কোনো সংকরণ বের করতে যাবা তার চারপাশে হাত দেখো, এখানে ডাবল বন্ড একটা, এখানে সিঙ্গেল বন্ড একটা, এখানে সিঙ্গেল বন্ড একটা। প্রায়োরিটি কাকে দিবা, ডাবল বন্ডকে। আর ডাবল বন্ড হলে সংকরণ কি হয়, sp2। তাহলে এটার আনসার হবে sp2। ডাবল বন্ড থাকলে সংকরণ আমরা বের করব কিভাবে, ডাবল বন্ড থাকলে এটা তো আমরা জানি sp2, ট্রিপল বন্ড থাকলে sp, আর সিঙ্গেল বন্ড থাকলে sp3। আর এক জায়গায় ডাবল বন্ডও আছে সিঙ্গেল বন্ডও আছে, প্রায়োরিটি কাকে দিব, ডাবল বন্ডকে, বলছিলাম যে ডাবল বন্ড, তাই sp2 হবে। ট্রিপল বন্ড থাকলে ট্রিপল বন্ডকে প্রায়োরিটি দিতাম। পরের কোশ্চেনটা, স্ট্রনশিয়াম, টেকনিশিয়াম, জিরকোনিয়াম, রুবিডিয়াম পরমাণুর ব্যাসার্ধের ক্রম বের করতে বলছে, মানে কে বড় কে ছোট। তার আগে এগুলার হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যাগুলো জানা লাগবে। রুবিডিয়ামেরটা মাথায় রেখো 37, স্ট্রনশিয়ামেরটা মাথায় রেখো 38, জিরকোনিয়ামেরটা মাথায় রেখো 40, টেকনিশিয়ামেরটা হচ্ছে 43। তাহলে আর এইগুলা হচ্ছে কত নম্বর পর্যায়ে বলো তো, এগুলো হচ্ছে সোডিয়াম, তোমার হচ্ছে রুবিডিয়ামের উপরে কে, রুবিডিয়ামের উপরে হচ্ছে
পটাশিয়াম, স্ট্রনশিয়ামের উপরে ক্যালসিয়াম। আর এগুলো 4 নম্বর পর্যায়ে, তাহলে এগুলো সবগুলো কোন পর্যায়ে যাবে? 5 নম্বর পর্যায়ে, তাই না? আর আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কি হয়, এটা টেকনিশিয়াম টিসি। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কি হয়, ছোট হতে থাকে। তাহলে বাম থেকে ডানে গেলে যদি আকার ছোট হয় তাহলে এটা হবে সব থেকে ছোট, আর বামে যে আছে সে হবে সব থেকে বড়। ডানেরটা হবে সব থেকে ছোট আর বামেরটা হবে সব থেকে বড়। তাহলে রুবিডিয়াম আগে, তারপরে স্ট্রনশিয়াম, তারপরে জিরকোনিয়াম, তারপরে কি টেকনিশিয়াম। দেখো এটা কোথায় আছে, কোথায় আছে? রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, জিরকোনিয়াম, টেকনিশিয়াম। এই যে রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, জিরকোনিয়াম, টেকনিশিয়াম। পরের কোশ্চেনটা, নিম্নের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম? আচ্ছা, এইটার মধ্যে কোনটার ব্যাসার্ধ সবচেয়ে কম হবে? এটা আমি অলরেডি তোমাকে শিখাইছি কেমনে বের করবা। যে এগুলো আগে দেখো, এগুলো সবগুলো আইসো ইলেকট্রনিক কিনা। হ্যাঁ, ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস, ইলেকট্রন কয়টা ওর? 10টা। তারপরে নিয়ন, ওরও 10টা। সোডিয়াম প্লাস, ওরও 10টা। তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস, ওরও কয়টা? ইলেকট্রন 10টা। তাহলে আমি বলছিলাম ইলেকট্রন সংখ্যা সেম থাকলে প্রোটন দেখবা, প্রোটন, ওর প্রোটন 9টা, ওর প্রোটন 10টা, ওর প্রোটন 11টা, আর ওর প্রোটন কয়টা? 12টা। তাহলে আমি বলছিলাম যে আইসো ইলেকট্রনিক হইলে যার প্রোটন সংখ্যা বেশি তার আকর্ষণ বেশি, আর আকর্ষণ বেশি হইলে আকার কি হয়? ছোট হয়। এর প্রোটন বেশি তার মানে এর আকর্ষণ বেশি, তাহলে এর আকার হবে কি? সব থেকে ছোট। তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস হবে সব থেকে ছোট। এটাই হচ্ছে আমার আনসার। তারপরে কোশ্চেনটা বলছে CH3CN অণুতে পাই এবং সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা। আচ্ছা, এটার আগে স্ট্রাকচারটা আঁকি আমরা। সি, আরেকটা কার্বন আছে, এই যে আরেকটা কার্বন। এই কার্বনে 3টা হাইড্রোজেন, 1 2 3, দাও 3টা হাইড্রোজেন। এই যে তাহলে 4টা হাত হয়ে গেছে ওর। এখানে 3টা হাত, আর এই কার্বনের সাথে একটা, আর এই কার্বনের সাথে একটা নাইট্রোজেন আছে, যে নাইট্রোজেন। আর নাইট্রোজেনের যোজনী কত? 3, মানে তার হাত 3টা। এই যে এখন এখান থেকে আইডেন্টিফাই করব সিগমা কয়টা, পাই কয়টা, রাইট? আচ্ছা, এখানে তো বোঝা যাচ্ছে যে পাই কয়টা। ট্রিপল বন্ড থাকলে কি বলছিলাম? পাই থাকে 2টা। এখন সিগমা কয়টা দেখি, এখানে একটা, এখানে একটা, 2টা, এখানে একটা, 3টা, 1 2 3, আর এখানে একটা, 4টা। এই যে ট্রিপল বন্ডে এখানে কি 2টা পাই চলে গেছে, আর একটা থাকে না সিগমা, এই যে 5 নম্বর সিগমা। তাহলে এখানে সিগমা হচ্ছে 5টা। সিগমা কয়টা? 5টা। তাহলে 5n2, এই যে 5n2, এটা আনসার 5n2। সিগমা হচ্ছে 5টা, আর পাই হচ্ছে কয়টা? 2টা। এই যে 3টার মধ্যে ট্রিপল বন্ড থাকলে 2টা পাই থাকে, বাকি অবশিষ্ট একটা থাকে কি? সিগমা। আর এখানে একটা সিগমা, এখানে একটা, এখানে একটা, এখানে 4টা সিঙ্গেল হাতে 4টা সিগমা, আর ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা। তাহলে এখানে 4টা, এখানে একটা, টোটাল কয়টা হলো? 5টা। শেষ। পরের কোশ্চেনটাতে যাই, নিচের কোন যৌগটিতে সঞ্চালনশীল অক্ষম পাই ইলেকট্রন আছে? আচ্ছা, পাই ইলেকট্রন কোথায় থাকে? যেখানে পাই বন্ধন থাকে, রাইট? আচ্ছা, প্রথম অপশনটা দেখি আমরা, C2H6, এটা একটা অ্যালকেন। অ্যালকেন মানে কি? সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এখানে কোথাও ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে? নাই। তার মানে পাই কি থাকবে? পাই বন্ধনই তো নাই, পাই ইলেকট্রন কোথা থেকে আসবে? এটা বাদ। C6H6, এটা একটা বেনজিন, তাই না? বেনজিনে হচ্ছে আমরা জানি পাই ইলেকট্রন কিন্তু আছে, কিন্তু বেনজিনে পাই ইলেকট্রন আছে, কিন্তু ওই পাই ইলেকট্রন গুলা কি? বেনজিনে পাই বন্ধন আছে, তাই না? আমরা স্ট্রাকচার দেখছি, এই যে যে ডাবল বন্ড, তারপর ডাবল, হ্যাঁ। এখানে কি বলতো, ডাবল বন্ড আছে মানে কি? পাই বন্ড আছে মানে এখানে পাই ইলেকট্রন আছে, কিন্তু এই পাই ইলেকট্রন গুলো কি? সঞ্চরণশীল অক্ষম ইলেকট্রন। পাই ইলেকট্রন গুলো কি? সঞ্চরণশীল, অক্ষম না, সক্ষম। কি? সক্ষম ইলেকট্রন। কিন্তু এখানে কি বলছে? অক্ষমের কথা। অক্ষম, অক্ষম কোথায় থাকে? অক্ষম হচ্ছে অ্যালকিন। অ্যালকিন যেখানে ডাবল বন্ড আছে ওগুলো কি? অক্ষম, সঞ্চরণশীল নয়। তাহলে এটা আনসার হবে না। তাহলে বেনজিনে, মাথায় রেখো, বেনজিনে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, কারণ এখানে পাই বন্ধন আছে, পাই ইলেকট্রন আছে, এবং ওই ইলেকট্রন গুলো কি? সক্ষম। পরের অপশনটা এটাও হবে না, কেন? C3H8, এটাও একটা অ্যালকেন। উপরেটা ছিল ইথেন, নিচেরটা কি? প্রোপেন। এখানে সিঙ্গেল বন্ড, এখানে পাই বন্ধই নাই, পাই ইলেকট্রন কোত্থেকে থাকবে? তাহলে এটাই আনসার হবে, যে অক্ষম, C2H4। এই যে C2H4, এখানে কি? এখানে হচ্ছে অক্ষম ইলেকট্রন। এই যে এখানে পাই বন্ড আছে, কিন্তু এই পাই বন্ডের যে ইলেকট্রনটা, এটা সঞ্চরণশীল না, এটা হচ্ছে অক্ষম, সঞ্চরণশীল অক্ষম ইলেকট্রন, যে অক্ষম পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন। ওকে, তাহলে এটাই হবে আমার আনসার, অ্যালকিন। পরের কোশ্চেনটা দেখি আমরা, sp3d সংকরণ বিশিষ্ট কোনটা? sp3d, দেখো এখানে কোনটা হবে? sp3
ডি, এটা আসলে এইচ দিয়ে বের করা লাগবে। এইচ মানে হাইব্রিডাইজেশন। সূত্রটা কি পড়ছিলাম? এইচ ইকুয়াল টু হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের কি সূত্র, যেখানে ভিটা ছিল হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, এমটা ছিল একযোজী পরমাণুর সংখ্যা, সিটা ছিল কি ক্যাটায়ন, এটা ছিল কি অ্যানায়ন। ওকে, তাইলে এখানে আমি, আর এখানে কিন্তু অ্যানায়নে শুধুমাত্র নাম্বারটা বসবে, এখানে ক্যাটায়নে শুধুমাত্র নাম্বারটা বসবে। এখানে আমরা এইচটা যদি বের করতে যাই, হাফ প্রথমটার জন্য আর কি, পি এর মান ফসফরাসের, ভি মানে ভ্যালেন্স ইলেকট্রন মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা? 5টা, তাহলে 5 হবে, প্লাস এম, এম মানে একযোজী, একযোজী মানে কি ক্লোরিন, যার যোজনী এক, একযোজী কয়টা আছে? 3টা। ক্যাটায়ন আছে কোনো? নাই। অ্যানায়ন আছে? নাই। তাহলে এখানে আর লেখারই দরকার নাই। তাহলে এটা কত আসে? 5 3 8 2 4, 4 হইলে কি হয়? sp3 হয়। 1 হইলে হয় sp, 2 হইলে হয় sp, 1 হইলে হয় s, 2 হইলে হয় sp, 3 হইলে হয় কি sp2, 3 হইলে লিখে দিচ্ছি। হাইড্রোজেনের মান যদি 1 হয়, মুখের থেকে লিখে দেওয়াটা ভালো। s যদি 1 হয় না, বাদ এটা, তো হাইড্রোজেনের মান যদি 2 হয়, হাইড্রোজেন না, হাইব্রিডাইজেশন, 1টা বাদ দিয়ে আপাতত 1টা বাদ দিয়ে দিচ্ছি। হাইব্রিডাইজেশনের মান মানে সংকরণের মান যদি 2 আসে, তাহলে বুঝবে সেটা sp। যদি হাইব্রিডাইজেশন, বারবার হাইড্রোজেন বলে দিচ্ছি, এইচ তো আমরা হাইড্রোজেন নামেই পড়ি, কিন্তু এখানে হচ্ছে হাইব্রিডাইজেশন, সংকরণ, এটা হবে sp2। আর এইচ এর মান যদি 3 হয়, তাহলে সেটা হয় 3 তো লিখে দিছে, 4 যদি হয় তাহলে সেটা হবে sp3, আর 5 হলে হয় sp3d। এটার মান যদি 5 হয় তাহলে এটা হবে sp3d, আর 6 হলে sp3d2, 7 হলে sp3d3। ওকে, তাহলে এটা তো হচ্ছে না, আমাকে বলছে sp3d, তার মানে 1 3 4 5, 5 আনা লাগবে। এইচ এর মান কত আনা লাগবে? 5। পরেরটা দেখি তাইলে, হাফ ভি, পিসিএল 5 এর জন্য, পি এর জন্য তো ভ্যালেন্স ইলেকট্রন 5, আর তোমার ক্লোরিন একযোজী কয়টা আছে? 5টা। আর কোনো ক্যাটায়ন আছে? নাই। কোনো অ্যানোন আছে? নাই। তাহলে 0 0 0 লাগবে না। তাহলে এখানে হচ্ছে 5 5 10, 2 দ্বারা ভাগ করলে 5 আসে, 5 মানেই sp3d, এই যে 1 3 4 1 5, তাহলে আনসার হবে PCl5। ওকে, আনসার হচ্ছে কি PCl5। পরে কোশ্চেনটা দেখি, নিম্নের কোন যৌগগুলোর মধ্যে sp এবং sp3 সংকরিত কার্বন পরমাণু আছে? কোথায় sp আছে আর কোথায় sp3 আছে, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথম যৌগটার দিকে তাকাই, এখানে sp আর sp3 আছে কিনা দেখি। তাহলে CH3, এটা তাই না? এই যে ট্রিপল বন্ড CH, একটা একটা করে অপশন টেস্ট করা লাগবে আর কি, কিছু করার নেই। তাহলে এখানে দেখি আমরা C ট্রিপল বন্ড C, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাই না? আর এখানে একটা হাইড্রোজেন। তাই দেখি এখানে কি সংকরণ আছে। এই কার্বনটাতে এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল, এখানে সিঙ্গেল, সব জায়গায় শুধু সিঙ্গেল, তাহলে এটা হবে sp3, আমরা জানি। এই কার্বনের এখানে ট্রিপল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, প্রায়োরিটি কে পাবে? ট্রিপল বন্ড, তাহলে এটা হবে sp। এই কার্বনের এখানে সিঙ্গেল বন্ড, এখানে ট্রিপল বন্ড, প্রায়োরিটি পাবে কে? sp। তাহলে এখানে sp আর sp3, আর কিছু আছে? নাই। তাহলে আমাকে কি বলছে? sp এবং sp3 বের করতে। এখানে তো sp sp3 আছে, তাহলে এটা आंसर হবে, এটা आंसर হবে। ওকে, শেষ। ঠিক আছে। আর এমনিও তুমি যদি অপশন থেকে ট্রাই করতে চাও, অপশন থেকে ট্রাই করাটা কিন্তু খুব কঠিন না। দেখো, এই কার্বন আর এই কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড, তাই সেটা হবে কি বলতো? sp3। এই কার্বন আর এই কার্বন কোনো বন্ড আছে? বন্ড কিন্তু মেনশন করা নাই, মানে বুঝবে সিঙ্গেল বন্ড আছে, তাহলে এখানে sp3। তারপরে এই কার্বনের ট্রিপল বন্ড আছে, মানে বুঝবে এটা sp। এই কার্বনের সাথে ট্রিপল বন্ড আছে, মানে বুঝবে sp। এইভাবে শর্টকাটে বের করা যায়। এখন নিচেরটাও বের করে দিচ্ছি, এই কার্বনের এই কার্বন ডাবল বন্ড, তাহলে এটা sp2। এই কার্বনের এখানে ডাবল বন্ড, তাহলে এটাও sp2। এই কার্বনের এখানে ডাবল বন্ড, তাহলে এটাও sp2। শেষ। এই কার্বনে এই কার্বন সিঙ্গেল, তাহলে এটা হচ্ছে sp3। এই কার্বনে এখানে এখানে সিঙ্গেল, তাহলে এটাও sp3। এই কার্বনের এখানেও সিঙ্গেল, এখানেও সিঙ্গেল, তাহলে এটাও sp3। এইভাবে শর্টকাটে ধূপধাপ বের করে ফেলবো। এই কার্বনের ডাবল বন্ড আছে, তার মানে এটা sp2। এই কার্বনের ডাবল বন্ড আছে, এটা sp2। এইভাবে দ্রুত বের করতে পারি না? দেখো তো, খুব সহজে বের করে ফেললো। শেষ। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন সলভের
সকল এমসিকিউ 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত। ওকে, আশা করি আজকের ক্লাসটা তোমার অনেক ভালো লাগবে এবং আজকের ক্লাস থেকে আশা করি তোমার অনেক নলেজ গ্যাদার হয়েছে, পাশাপাশি তুমি বুঝতে পারতেছো যে কিভাবে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন কোশ্চেনগুলো আমরা সলভ করবো। ওকে, আজকের ক্লাসে যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আমি একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ ক্যারিং। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরো একটি নতুন ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, আসসালামু আলাইকুম।